যে একটা দেশের সেনা প্রধান আর একটা দেশ সম্পর্কে কিভাবে বক্তব্য দিতে পারে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো মানে সে তার কি অধিকার আছে বাংলাদেশ নিয়ে কথা বলার? ভারতীয় সেনাপ্রধান আবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে রেফার করে কতগুলো কথা বলেছেন, তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ আছে, এই ধরনের কথা বলেছেন। আমার মনে হয় বাংলাদেশের সেনাপ্রধানেরও উচিত তাকে উদ্দেশ্য করে জবাব দেয়া যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ এবং একটা স্বাধীন দেশ সম্পর্কে কমেন্ট করার কোনো অধিকার ভারতীয় সেনাপ্রধানের নাই। ডিজিএফআই কিন্তু আর্মি অর্গানাইজেশন নয়। আচ্ছা, ইট ইজ অ্যাবসলিউটলি আন্ডার প্রাইম মিনিস্টার্স অফিস। সরাসরি ডিজিএফআই প্রধানমন্ত্রীর কাছে আদেশ নেবেন, হ্যাঁ, উনি সরাসরি প্রধানমন্ত্রীর আন্ডারে। ডিজিএনএসআই, তারপরে এসএসএফ, র্যাব, বিডিআর, ডিজিডিপি। এখন যত ধরনের আপনার অভিযোগ আসতেছে, 5,000 কোটি টাকা, 250 কোটি টাকা, বিভিন্ন টাকা খুন, এই সব কিছু কিন্তু করা হয়েছে এই সমস্ত অর্গানাইজেশনের মাধ্যমে। সেনা প্রধানের কিছুই করণীয় ছিল না, এবং এগুলো চলতো কিন্তু সরাসরি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম একজন সামরিক অফিসার, পৃথিবীর ইতিহাসে বলতেছি, তারিক আহমেদ সিদ্দিকী, একেবারে অজিত দোভালের হুবহু প্রতিচ্ছবিটা। হাসিনা এবং ইন্ডিয়া তো চাচ্ছিল যে আর্মিটাকে ধ্বংস করার জন্য। আর্মিতে ড্যান্ড করতে এত সহজ না কিন্তু, যদিও তারা অনেক গোপালী, অনেক ছাত্রলীগের ক্যাডার ঢুকিয়েছে তারা এই বিগত 15-16 বছরে এই মিলিটারিতে, কিন্তু তারা পুরোপুরি ভাবে মেইন আর্মিকে ড্যান্ড করতে পারে নাই। ড্যান্ডটা করছে কোথায়? ডিজিএফআই কিন্তু আর্মি অর্গানাইজেশন নয়। হাসিনা বলছিল যে পুলিশ যদি গুলি করতে পারে সেনাবাহিনী পারবে না। যেমন ওয়াকারুজ্জামানকে আমি জিজ্ঞেস করেছিলাম, বলেন স্যার আমি তো প্রস্তুত ছিলাম, শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমি, কিন্তু আমার দেশবাসীর বিরুদ্ধে তো আমি যেতে পারবো না। জেনারেল মুজিব তো সেনাবাহিনীর কন্ট্রোলেই ছিল। এক্স্যাক্টলি। জেনারেল মুজিব কিভাবে পালাবে? এই মুজিবের মতো ধূর্ত এগুলা যে কিভাবে আর্মিতে ঢুকে গেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি 7ই নভেম্বরের গল্প আমরা একটু আগে করলাম না, যে ওই দিন আমরা দেখেছিলাম যে জনগণের সাথে সেনাবাহিনীর কিরকম সৌহার্দ্যমূলক সম্পর্ক হতে পারে এবং কিভাবে একে অপরকে বুকে জড়িয়ে ধরতে পারে। আমি মনে করি যে 5ই আগস্টের পরে আমাদের আরেকটা বিরাট সুযোগ এসেছিল জনগণের সাথে সেনাবাহিনীর একেবারে মানে কি বলবো একাত্মতা ঘোষণা করার, ঐক্যবদ্ধ হওয়ার একটা গোল্ডেন টাইম অপরচুনিটি। সেনাবাহিনীর অধিকাংশই তারা দেশপ্রেমিক, তারা দেশের সভরেন্টি রক্ষা করতে চায় এবং তারা হাসিনার দুর্নীতি এবং জুলুমের বিরুদ্ধে ছিল। তাহলে এরা যদি সংখ্যায় কম হয়, তাহলে জনগণকে সাথে নিয়ে জেনারেল ওয়াকার এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ফিগার, আমি বলি ওনাকে যে উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল ফেস অফ বাংলাদেশ, তো উনি যেখানে সরকার প্রধান, ওয়াকার সাহেব এবং জনগণ এক ছিল, তো সকলে মিলে এই সেনাবাহিনীর গুটি কয়েক যাদেরকে কি বলবো ওই যে পচা আপেল বলেন, এদেরকে কেন মানে আইনের আওতায় নিতে পারলেন? বাংলাদেশে যে কোনো কারণেই হোক জনগণের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব 1/11 থেকে শুরু হয়েছে। তার মানে এই দূরত্ব শুরু হয়েছে জেনারেল মঈনের মাধ্যমে। জেনারেল মঈন 1/11-তে ক্ষমতা নিলেন এবং ভারতের কাছে আত্মসমর্পণ করলেন। এবং উনি আত্মসমর্পণ করেছিলেন সেটা প্রণব মুখার্জি তার বইতে লিখে গেছেন যে তিনি তার চাকরির বিনিময়ে বাংলাদেশের সভরেন্টি ইন্ডিয়ার কাছে দিয়ে গেছেন। তো সেই থেকে যেটা শুরু, তারপরে বিডিআর ম্যাসাকার, তারপরে এই 15 বছরের যে অপশাসন হাসিনা, সব মিলে জনগণের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে, একটা আস্থার সংকট তৈরি হয়েছে। আর বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ, যার চারপাশে ভারতের মতো একটা ট্রিমেন্ডাস হেজেমনিক পাওয়ার, যে পাওয়ার কোন দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যে পাওয়ার সাউথ এশিয়ায়, দক্ষিণ এশিয়ায় কন্ট্রোল করতে চায়, হেজেমনিক কন্ট্রোল প্রতিষ্ঠা করতে চায়, সেই পাওয়ারের বিরুদ্ধে যদি আমাদের টিকে থাকতে হয়, তাহলে জনগণ এবং সেনাবাহিনীর ঐক্য অপরিহার্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। আজকে আমাদের আলোচনায়
আমরা জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলবো। ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা 15 বছরে বাংলাদেশের সবগুলো ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়ে দিল্লিতে পালিয়ে গেছে, এবং যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে তার মধ্যে সেনাবাহিনীও আছে। তিনি সেনাবাহিনীকে বিতর্কিত করে দিয়ে গেছেন। তিনি সেনাবাহিনীতে কিছু দুর্নীতিপরায়ণ অফিসারকে দিয়ে সেনাবাহিনীর যে কর্তব্য সেটা পালন করতে দেন নাই। বিশেষ করে তারেক সিদ্দিকীর মাধ্যমে তিনি সেনাবাহিনীর সমস্ত কর্মকাণ্ডকে বিতর্কিত করবার চেষ্টা করে গেছেন, এবং বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীর যে সুসম্পর্ক ছিল সেটাকেও তিনি নষ্ট করে দিয়ে গেছেন। কাজেই তার আমলে সেনাবাহিনীর বিরুদ্ধে আয়নাঘরের অভিযোগ উত্থাপিত হয়েছে, গুমের অভিযোগ উত্থাপিত হয়েছে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি কোন কোন রিটায়ার্ড আর্মি অফিসারের বাড়িতে, যারা এখন পলাতক আছেন, তাদের বাড়িতে 2.5 কোটি টাকা পর্যন্ত নগদ পাওয়া যাচ্ছে। অর্থাৎ তিনি মরালি ডিস্ট্রয় করবার চেষ্টা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে। এবং এটা তিনি কেন করেছিলেন? কারণ তিনি বাংলাদেশকে ভারতের উপনিবেশে পরিণত করেছিলেন, এবং উপনিবেশে পরিণত করবার জন্য বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করা তার এজেন্ডার মধ্যে ছিল। এবং এই এজেন্ডা শুরু হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিডিআর ম্যাসাকারের মধ্যে দিয়ে, যেদিন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এবং সেখান থেকে শুরু করে হাসিনার পলায়ন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি বিতর্কিত করেছেন সর্বতভাবে। আজকে আমরা এই বিষয় নিয়ে একজন অভিজ্ঞ সেনা কর্মকর্তার সঙ্গে আলাপ করব। তিনি শুধু একজন অভিজ্ঞ সেনা কর্মকর্তাই নন, তিনি অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের যে সংগঠন রাওয়া, রিটায়ার্ড আর্মি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেটার নির্বাচিত প্রেসিডেন্ট। তার নাম কর্নেল মোহাম্মদ আব্দুল হক। তো আমরা আজকে কর্নেল হকের সাথে আমরা খোলামেলা আলাপ করব সেনাবাহিনীর বর্তমান অবস্থা, এবং এখান থেকে সেনাবাহিনীর কিভাবে উন্নতি সাধন করা যায়, আমরা যেন আবার পূর্বের মতো সেনাবাহিনীর সাথে জনগণের একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক হয়, সেটা কিভাবে আমরা করতে পারি সে বিষয়ে আমরা আলাপ করব কর্নেল হকের সাথে। কর্নেল হক, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দেশ স্টুডিওতে আসবার জন্য। ওয়ালাইকুম সালাম। আমার অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত প্রিয় দেশপ্রেমিক এক ব্যক্তিত্ব, যাকে আমি বহুদিন ধরে রিটায়ারমেন্টের আগে থেকেও সেনাবাহিনীর চাকরি করা কালীনও আপনাকে আমি আমার মনের মধ্যে ধারণ করেছিলাম। এই কারণে আপনার লেখাগুলো আমি খুব মনোযোগ সহকারে পড়তাম সামরিক বাহিনীতে থাকাকালীন। আপনার লেখা বইগুলো আমি সে সময় নিজে পড়েছি, আমি অন্যদেরকে বিতরণও করেছি সিনিয়র লেভেলে। তখন আপনি আমাকে চিনতেন না, আমিও আপনাকে সরাসরি দেখিনি, সামনাসামনি দেখা, শুধু আত্মার পরিচয়। কেন? ব্রিজটা তৈরি করেছিল দেশপ্রেমের ব্রিজ, যে এদেশে এই বাংলাদেশ নামক দেশটিকে আমি মাঝে মাঝে বলি অরফেন দেশ, একটা অভাগা দেশ, এতিম দেশ, যে দেশের অভিভাবক নাই, থাকে না। কেন যে থাকে না, কেন যে দেয়নি, আবার থাকলেও কেন চলে যায়, সেই সময় আপনার সেই দেশপ্রেমে, গভীর দেশপ্রেম আমাকে আন্দোলিত করত, আমাকে উদ্বেলিত করত। তখন থেকে আপনাকে ভালোবাসি দেশের কারণে। ধন্যবাদ। আপনাকে ভালোবাসি আল্লাহর কারণে। আপনি আপনার স্টুডিওতে, আমার দেশের স্টুডিওতে আমাকে আমন্ত্রিত করে আমাকে সম্মানিত করেছেন, এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, একই সাথে আপনার কাছে। না, ধন্যবাদ হক সাহেব। আজকে আমরা দুজন বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে প্রধানত আলোচনা করব। তো তার আগে আমরা একটু রাওয়া নিয়ে আলোচনা করি, কারণ আমার দর্শকরা খুব একটা জানেন না যে রাওয়াটা কি, রাওয়ার কাজটা কি। তো আপনি যদি একটু রাওয়া সম্পর্কে সংক্ষেপে আমাদের একটু জানান। একেবারে সংক্ষেপে বলি। এর আগে আপনাকে কিন্তু সংক্ষেপে একটু বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসটা মানুষ জানে না, একেবারে সংক্ষেপে আমি বলছি। পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হয় 1947 সালের 14ই আগস্ট, এবং এই ভূখণ্ডের নাম ছিল ইস্ট বেঙ্গল তখন, 3 বছরের জন্য। সেই ইস্ট বেঙ্গলে বা পূর্ব পাকিস্তানে কিন্তু কোনো আর্মি ছিল না, কোনো আর্মির এলিমেন্টও ছিল না। টুটাফাটা এখানে সেখানে 2-4 জন অফিসার ছিলেন,
হ্যাঁ, এক জেনারেল ছিলেন, জেনারেল ইশফাকুল মাজিদ, বাঙালি ছিলেন, বাট তিনি পাকিস্তানে হয়েছেন। আর জেনারেল আতাউল গনি ওসমানী তখন তখন কর্নেলও ছিলেন না, তখন একেবারেই জুনিয়র মেজর, দেন ক্যাপ্টেন গনি, 2-4 জন অফিসার ছিলেন, আর্মি ছিল না। কিন্তু ব্রিটিশ আর্মিতে এই কিছু অফিসার, মেজর গনি থেকে শুরু করে টিআই হোসেন, এম.আর. আখতার, আরো কয়েকজন অফিসার, তারা চেষ্টা করেছিলেন একটা বেঙ্গল রেজিমেন্ট করার জন্য। আচ্ছা, অথচ সেই ব্রিটিশ পিরিয়ডে কিন্তু বিভিন্ন প্রদেশের নামে তাদের রেজিমেন্ট ছিল, রাজপুত রেজিমেন্ট, পাঞ্জাব রেজিমেন্ট, কিন্তু বেঙ্গল রেজিমেন্ট ছিল না। এটার কারণে ছিল 1757 সালে যে যুদ্ধটা হয়েছিল ব্রিটিশদের সাথে, এই বাংলা দিয়েই কিন্তু তাদের যাত্রা শুরু অবশ্যই। এবং তারা এই জন্য এই অঞ্চলটাকে তারা যাতে জাগ্রত না হতে পারে মিলিটারিলি, সেই জন্য কিন্তু তারা সব চেষ্টা করে গেছে, কারণ সাহসী মানুষ এই এলাকায়, সেই জন্য তারা কোনো আর্মি প্রতিষ্ঠা করে নাই। অবশেষে কিছু অফিসারের, জুনিয়র অফিসার হলো, তাদের প্রচেষ্টায় কিন্তু স্বাধীন হওয়ার 14 আগস্টের মাত্র 5 মাসের মাথায় আপনার 15ই ফেব্রুয়ারি এই ঢাকার কুর্মিটোলায় দারোগা বাড়িতে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নামে ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা লাভ করে। আচ্ছা, সেটা দিয়ে কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনী শুরু। যদিও আওয়ামী লীগ খালি বারবার বলে যে এই স্বাধীনতা যুদ্ধে আর্মির জন্ম হয়েছে, হ্যাঁ পরে আসবো। এখন সেই অনুষ্ঠানটা এত গুরুত্বপূর্ণ ছিল, মাইন্ড ইউ, সেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে, এবং সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন কমান্ডার ইন চিফ অফ পাকিস্তান আর্মিও উপস্থিত ছিলেন সেখানে। সেই অনুষ্ঠানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়, আপনার পত্রিকাও ছাপাইয়াছেন, আমার লেখাটা, ভাষা আন্দোলন শুরু হয়েছিল, সেই 2 জন মেজর সেখানে প্রতিবাদ করেছিলেন। যাই হোক, সেই থেকে কিন্তু আমাদের ইস্ট বেঙ্গলের যাত্রা, এবং সেই ইস্ট বেঙ্গল আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন স্বাধীনতার যুদ্ধে যাতে এই দেশটাকে নেতৃত্ব দিতে পারে। এই জন্য জেনারেল জ্যাকব, যিনি স্টাফ অফিসার ছিলেন স্বাধীনতার যুদ্ধে, ইন্ডিয়ান স্টাফ অফিসার, উনি 111 পরে বাংলাদেশে এসে একটা সমাবেশে বলেছিলেন, হ্যাড দেয়ার নট বিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ উড নেভার বি ইন্ডিপেন্ডেন্ট। মিলিটারি একটা অ্যানালিস্ট হিসেবে উনি বলেছিলেন। কিন্তু আমাদের দেশ ও জাতি এত অকৃতজ্ঞ, শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বেশি চড়াও হয়েছেন এই মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর উপরে, এবং ইন্ডিয়ার প্ররোচনায় এই সেনাবাহিনী যাতে না রাখা হয়, কেন ইন্ডিয়া জানতো পাকিস্তানি ট্রেন্ড এই অফিসাররা কখনো ইন্ডিয়ার বর্ষতা স্বীকার করবে না, তাদের রক্তের মধ্যে স্বাধীনতার চেতনা, এদেরকে দিয়ে এই দেশ আমরা কখনো একটা করদ রাজ্য হিসেবে করতে পারবো না। এইখানে কিন্তু সমস্যাটা, এবং সেই জন্য শেখ মুজিব ঠিক করলো ওই স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু মাহমুদ ভাই আপনি মনে করতে পারেন, যখন জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের কমান্ডার ইন চিফ হয়ে নেতৃত্ব দিচ্ছেন, তখন কিন্তু তারা সেই প্ল্যান করে রাখে, তাদের কিন্তু ক্যালকুলেশনে ছিল না যে 25শে মার্চের পরে এরকম আর্মি রেজ করে ফেলবে, বিদ্রোহ করবে, এটা তাদের ক্যালকুলেশনে ছিল না, পরিকল্পনায় ছিল না, এটা হঠাৎ আবির্ভূত। এটা তো শহীদ জিয়াউর রহমান ঘোষণা দিলেন, এবং যে বীরত্বের সাথে লড়াই করলেন চট্টগ্রামে। আমার মনে আছে পরবর্তী সময় তাজউদ্দিন সাহেব, তখনও তিনি প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন যে জিয়াউর রহমান যে যুদ্ধ করেছে চট্টগ্রামে, সেটার সাথে স্টালিনগ্রাডের যুদ্ধের সাথে তুলনীয়। এই কথাটা কিন্তু তাজউদ্দিন বলেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে। আরেকটা জিনিস আপনাকে আপনি জানেন, তারপর আমি বলছি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, প্রবাসী সরকারের কিন্তু গঠন করার কোনো প্ল্যান ছিল না। 4 এপ্রিল তেলিয়াপাড়ায় জেনারেল তৎকালীন কর্নেল ওসমানীর নেতৃত্বে 27 জন মিলিটারি অফিসার এবং 2-3 জন সিভিল প্রশাসনের জুনিয়র অফিসার ছিলেন। তারাই কিন্তু সর্বপ্রথম, এই স্বাধীনতা ঘোষণা তো হয়ে গেল 27শে মার্চ এবং 25শে মার্চ উই রিভোল্ট, তারপরে 4 এপ্রিল তেলিয়াপাড়ায় যে মিটিংটা হয়েছিল, দ্যাট ওয়াজ দ্য ল্যান্ডমার্ক পিভটাল রোল ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ওয়ার্ল্ড। সেখানে মিলিটারি অফিসাররা, তখন তো পলিটিশিয়ানরা সব দৌড়ে পাড়ায় তাদের জীবন বাঁচাচ্ছিল, কারো কোনো খোঁজ খবর ছিল না, কেউ কলকাতায়, কেউ দিল্লি, কেউ কোথায় কোথায়। সেই সময় মিলিটারি অফিসার একসাথে হয়ে বললেন যে জেনারেল ওসমানীকে 10টা দায়িত্ব দিলেন ওই মিটিং এ। একটা ছিল যে আপনি হবেন কমান্ডার ইন চিফ অফ লিবারেশন ওয়ার, 1।
2 নম্বর হলো প্রবাসী সরকার ইমিডিয়েটলি গঠন করবেন 10 তারিখের মধ্যে। 10 তারিখের মধ্যে প্রবাসী সরকার আপনি যদি গঠন না করতে পারেন, উনি কিন্তু এমএলও ছিলেন, যদি না করতে পারেন তাহলে কিন্তু আমাদের এই যুদ্ধটা লেজিটিমেসি পাবে না। কাজেই এই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সেনাবাহিনী বাংলাদেশে তৈরি হয়েছে তার রুট কিন্তু 1947 সালের 15 ফেব্রুয়ারি। তার মানে স্টেপ বাই স্টেপ এই বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান রূপে পরিগ্রহণ করেছে। এখন আমি রাওয়াতে আসতেছি। দেখেন এই ইতিহাসটা এই জন্য বললাম, জনগণ জানুক যে আর্মি কিন্তু 1971 সালের প্রতিষ্ঠিত আর্মি না, প্রতিষ্ঠা হয়েছে এই দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে 47। এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আর্মির উপর নির্যাতন হয়েছে, কাউন্টার একটা ফোর্স তৈরি করেছে জেআরবি, জাতীয় রক্ষী বাহিনী, যেখানে আর্মির বোর্ড জুতা ছিল না, ইউনিফর্ম ছিল না, মোজা ছিল না, খাবার ছিল না, আর জেআরবি কে দিয়ে 12টা ক্যান্টনমেন্টের লাল বিল্ডিং করে রাশিয়া থেকে টেকনোলজি এনে কাউন্টার একটা ফোর্স তৈরি করলো। আবার শুধু রাশিয়া তো না, জেনারেল ওবানকে দায়িত্ব দেয় সাভারে করবার জন্য, এবং শেখ মুজিব নিজে চিঠি লিখেছিলেন ওবানকে এসে এই একটা প্যারামিলিটারি ফোর্স তৈরি করবার জন্য, যাতে করে সেনাবাহিনীকে সাইডলাইন করা যায়। এটাই তো উদ্দেশ্য। হ্যাঁ, উদ্দেশ্য। ব্রিগেডিয়ার নুরুজ্জামানকে সেখানেই করা হলো, এবং সেখানে কাদেরকে নেওয়া হলো? যারা ওই মুজিব বাহিনীতে ছিল তাদেরকে, যারা মুক্তিযুদ্ধ, মানে ভারতীয় ইন্ডিয়ান ইন্ডক্ট্রিনেটেড একটা বাহিনী তৈরি করা হয়েছিল রক্ষী বাহিনীর মাধ্যমে। এক্স্যাক্টলি। এবং উদ্দেশ্য ছিল তাকে দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ দিল্লি নিয়ন্ত্রণ করবে। তো আমি এইখানে আসি। তারপরে ধরেন 75-এর যে পট পরিবর্তনে সেই দুঃসাহসী অফিসার গুলো করার পরে তো সেনা আবির্ভাব হলো আর্মির, যাবার নতুন শক্তি নিয়ে দেশকে তারা, জিয়াউর রহমান একটা। এবং শুধু তাই না, আপনি যেহেতু এই ঘটনাটা তুললেন, আমার মনে আছে ওই সময় আমি বুয়েটের ছাত্র, এবং 7ই নভেম্বরের কথা আমার বিশেষ করে মনে পড়ে যে আমরা বুয়েটের কয়েকজন ছাত্র মিলে আমরা মানে আনন্দে আমরা রাস্তায় নামলাম, এবং রাস্তায় নেমে আমরা ক্যান্টনমেন্টের দিকে রওনা হলাম। আমি আমার স্মৃতি বলছি আপনাকে। তখন শাহবাগের মোড়ে দেখলাম একটা ট্যাঙ্ক, এবং ট্যাঙ্কের যে টারেটটা যে বলেন আপনারা, অর্থাৎ উপরের নলটা, এই নলটা ফুলের মালা দিয়ে জড়ানো, আমার চোখে এখনো ভাসে। এবং সেটার উপরে দাঁড়িয়ে একজন সামরিক কর্মকর্তা বক্তৃতা করছিলেন, এবং জনগণ শুনছিল মন্ত্রমুগ্ধের মতো, এবং সবাই তখন বলছিল যে সেনাবাহিনী জনগণ ভাই ভাই, এবং প্রেসিডেন্ট জিয়া জিন্দাবাদ। আমার এখনো মনে পড়ে সেই দিনের কথা। আমি তো তখন 8-এর ছাত্র ছিলাম। আচ্ছা, আমি তখন বুয়েটের 3rd ইয়ারে পড়ি। আমিও যখন পুরো দেশ উজ্জীবিত হয়ে গেল শেখ মুজিবের মৃত্যু, এবং সব থেকে ভালো হলো যেটা, মানে মৃত্যু তো তারও আগে, 15ই আগস্টে, আমি 7ই নভেম্বরের কথা বলছি, যে জনগণের সাথে আর্মির এই যে ভালোবাসা, এরকম প্রকাশ 7ই নভেম্বরের একটা ঐতিহাসিক ব্যাপার, যে মনে হচ্ছিল যে বাংলাদেশ রক্ষা করবার জন্য জনগণ আর সেনাবাহিনী এক হয়ে গেল। তারপরে আসেন যখন 1982 সালে, তখন তো জেনারেল এরশাদ ক্ষমতায়, তখন রিটায়ার্ড অফিসারদের কোনো অর্গানাইজেশন ছিল না এর আগ পর্যন্ত। অনেক দেশেই আজ কিন্তু রিটায়ার্ড অফিসাররা তো রিজার্ভ লিস্টে থাকে, তাদেরকে যুদ্ধের ময়দানে যে কোনো সময় ডাকতে পারে প্রয়োজনে, এবং সেই জন্য একটা আইনও আছে দেশে, সাংবিধানিক আইন। জেনারেল খাজা ওয়াসিউদ্দিন, উই রেসপেক্ট হিম, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন সেই পাকিস্তান আর্মিতে, ওনাকেই কিন্তু সেনাপ্রধান করার কথা ছিল। দেখেন আল্লাহ কিভাবে ঘুরায় দেয়। শেখ মুজিব চাচ্ছিলেন তাকে সেনাপ্রধান করতে, কিন্তু ইন্ডিয়া হতে দেয় নাই। ইন্ডিয়া তাদের চরদের দিয়ে, 4 খলিফাদেরকে দিয়ে একটু মোটিভেট করে স্টপ রেখেছিলেন। এটা কিন্তু আপনি জেনারেল খলিলের বই পড়লে পারবেন। তাই হোক, সেই আসার পরে তাকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হলো। তখন ওনার উদ্যোগে এই প্রতিষ্ঠানটা গড়ে তোলা হয়, রিটায়ার্ড আর্মি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পরবর্তীতে এটাকে শুধু আর্মির মধ্যে সীমাবদ্ধ না রেখে নেভিও আছে, তখন পরবর্তীতে নেভি হলো, এয়ারফোর্স হলো, সেই অফিসারদেরকেও একসাথে করার জন্য এটাকে নাম দেওয়া হলো রিটায়ার্ড আর্ম ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, রাওয়া, সংক্ষেপে রাওয়া। এই হলো তার ইতিহাস। এবং জেনারেলের সাথে একটা জমি দিলেন মহাখালী ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াতে, সেই জমিতে এখন দেখেন 12 তলা একটা বিল্ডিং, তারপর আরো স্থাপনা আছে। এবং এই রাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তখন পালন করছিল, বুদ্ধিভিত্তিক পরামর্শ দিয়ে বিভিন্ন
মিলিটারি অ্যানালিসিস হিসাবে, অ্যানালিস্ট হিসাবে অনেক কিছু দেওয়া শুরু করলো। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা এটাকে কবজা করার জন্য একটা কু করলেন, সেইখানে তার নিজস্ব লোক বসিয়ে রাজনীতিকরণ করে, সেখানেও কিন্তু ছাড়ে নাই সে, এবং মানে রাওয়াকেও হাতছাড়া করে নাই। ওই সিনহা হত্যার বিচার চাওয়ার কারণে, সিনহা হত্যার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে আপনি তো তখন জেলখানায় মনে খুব না, আমি না সিনহা হত্যা বিচারের সময় আমি নির্বাসনে টার্কিতে আমরা যে রোল, তখন তো রাওয়া একটা ভালো রোল, আপনি আমাকেও দেখে থাকবেন, ভিডিওতে দেখা যায় মেজর রাফসার খুব ভালো রোল প্লে করেছেন। আমরা একসাথে অনেক অফিসার, ব্রিগেডিয়ার সাইদ সহ অনেকে আমরা রোল করি, এইটাই তাদের গায়ে লাগলো। আর তখন শেখ হাসিনা তো সব কাজ করতো ইন্ডিয়ার পরামর্শে, যে এই গ্রুপটা যদি জেগে যায়, এই প্রতিষ্ঠানটা যদি শক্তিশালী হয়ে যায়, তাহলে তো দে ক্যান প্লে মেজর রোল ইন দ্য নেশন। এই জন্য তাকে কুল করে নতুন কমিটি, নির্বাচিত অনির্বাচিত কমিটি সেখানে বসা দেওয়া হলো এবং তাদের ইচ্ছা মতো চললো। আল্লাহর কি অশেষ রহমত, 5ই আগস্টের পরে সেনা প্রধান, আমি এটা এই জন্য জেনারেল ওয়াকারুজ্জামানকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তিনি ডিসিশন নেন, নো, রাওয়া শুড বি লেড বাই ইলেক্টেড বডি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। এবং তাই হলো। 21শে ডিসেম্বর গত আপনার দেখার মতো একটা ইলেকশন হয়েছে আমাদের। সমস্ত ভোটাররা, নারী পুরুষ, তারা যেভাবে ভোট দিয়েছে, 30টা বুথে, সেখানে একজন নির্বাচন কমিশনার ছিলেন ব্রিগেডিয়ার ফজল, সে দেখে অবাক হয়ে গেছে যে এত সুন্দর নির্বাচন আমরা করেছি। সেখানে আল্লাহর রহমতে আমি সেখানে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়ে আসি, এবং আমি যাতে না হতে পারি সেই জন্য ফেসিলিটিদের অনবদ্য চেষ্টা ছিল। আল্লাহর রহমতে আমাকে আল্লাহ আপনাকে অভিনন্দন জানাচ্ছি সেখানে জিতবার জন্য। ধন্যবাদ। আমরা এই রাওয়ার কাজ নিয়ে আমরা ফিরবো, আমরা আলোচনায় ফিরবো। তার আগে একটু বলে নেই যে আপনাদেরকে আরেকটা কারণে আমি ধন্যবাদ জানাতে চাই। এবারে যে মহান জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবে কিন্তু রিটায়ার্ড আর্মি অফিসাররা আপনারা খুবই ভালো ভূমিকা রেখেছেন। আমি টার্কি থেকে দেখেছি যে আপনারা পরিবার পরিজন নিয়ে রাস্তায় নেমেছিলেন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। তো এটার জন্য আবারও অভিনন্দন জানাই। সেটা লিড দিয়েছিলাম আমি, মোহাম্মদ ভাই, মিরপুর DOHS 2 তারিখে 2রা আগস্টে। সেটার একটা কাহিনী আছে, সে এখন বলবো না, এটা একটা বড় কাহিনী কিভাবে হলো। বাট ওই আমার নেতৃত্বে বেশ কিছু অফিসার, 3 বাহিনীর, আমরা কিন্তু 2 তারিখে বিকেলে বিদ্রোহ ঘোষণা করি সরকারের বিরুদ্ধে, এবং সামরিক বাহিনীকে আমরা দেশের জনগণের পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানাই। সেটা কিন্তু ব্যাপকভাবে প্রচারিত হয়। ওইটা করার পর কিন্তু আমাদের নারী পুরুষ যারা আছে সবাইকে নিয়ে কিন্তু আমরা মিরপুর DOHS বিশাল মিছিল বের করি, এবং সেখানে আমি সবাইকে একত্রিত করে আই অ্যাড্রেস দেম যে উই হ্যাভ টু মেক ইন্ডিপেন্ডেন্স। দ্যাট ওয়াজ দ্য হিস্ট্রি। এবং আমাদের অনবদ্য অবদান ছিল। এটা কিন্তু আমাদের মিডিয়া হয়তো ভুলে গেছে, স্বীকার করে না, সবকিছু না স্বীকার না করার কারণ নাই, ইতিহাসকে কি করে। বাট আমাদেরকে তারা দেখেন, এই আন্দোলনটা কিন্তু এই স্টেক হোল্ডাররা আমাদেরকে নিচ্ছে না, আমাদেরকে তাদের না। এখানে কথা আছে, যে কথাটা হলো যে আমাদের স্বীকার করা উচিত যে জুলাই বিপ্লবে যে তরুণরা জীবন দিয়েছে, তরুণরা জীবন দিয়ে বাংলাদেশকে আবার মুক্ত করেছে বলেই কিন্তু আমি এখন এখানে বসে আছি, আমিও বসে আছি, এবং আপনিও এখানে বসে আছেন, এবং আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। কাজে এখানে যার যা অবদান সবগুলো আমাদের মেনে নেওয়া উচিত। এই কারণে যখন আমি দেখি যে কেউ কাউকে ছোট করতে চায়, অবদান মানতে চায় না, আমার খুব কষ্ট লাগে। হক সাহেব, বুঝলেন, মনে হয় যে এত মানে ক্ষুদ্রতা কেন থাকবে মানুষের মধ্যে। আপনার অবদান আমি মেনে নেব, আমার যদি কোনো অবদান থাকবে আপনি মানবেন, এভাবেই তো সমাজ এগিয়ে যাবে, তাই না? অবশ্যই। এবং আমি কিন্তু আবার একটু ভিন্ন বিশ্বাসী। আমি মনে করি মানুষের কাছে কিছু না চাওয়াই ভালো। আমাদের আল্লাহ কিন্তু আমাদের ইউনিটিটা দরকার। ইউনিটির জন্য অবদান মেনে নিলে ইউনিটিটা খুব সহজ হয়ে যায়। আচ্ছা, আপনাকে এখন একটা প্রশ্ন করি। আপনার কি মনে হয় ভারত আসলে বাংলাদেশের স্বাধীনতা কোনোদিন মেনে নিয়েছিল? দেখুন, একেবারে সংক্ষেপে এক কথায় বলি, তারা কখনো বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দেয়নি, এখনো না। যেটা দিয়েছে অফিসিয়াল একটা ডেকোরাম মাত্র। যদি তাই হতো, তাদের পার্লামেন্ট ভবনে যে মুরালটা লাগানো হয়েছে অখন ভারতের, সেই অখন ভারতে কি বাংলাদেশকে রাখা হয়নি? এবং সেটা কি আনঅফিসিয়াল? তারা 40 জন সাধুকে দিয়ে
নরেন্দ্র মোদী সেখানে সেই মুরাল উদ্বোধন করেছে পূজার মাধ্যমে, এবং তাদের বুদ্ধিজীবী থেকে শুরু করে রাজনীতিবিদরা সবাই বলেছে যে বাংলাদেশ হলো ভারতের অংশ। এমনকি বাংলাদেশে প্রামাণিক অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, যিনি ইসকনের এখানে তৎকালীন সভাপতি কিংবা কিছু একটা ছিলেন, উনি প্রকাশ্যে বলেছেন বাংলাদেশ আমাদের ভারতের অংশ। সেটা কিন্তু বাংলাদেশ সরকার, তৎকালীন সরকার হাসিনা প্রতিবাদও করে নাই। এটা প্রতিবাদ করবে কেন? তারাও তো মনে করে বাংলাদেশ ভারতের শতভাগ। এইটা একটা পরাধীন দেশ ছিলাম আমরা 5ই আগস্ট পর্যন্ত 16 বছর, শতভাগ পরাধীন ছিলাম, এই ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। এবং ইন্ডিয়া এখন পর্যন্ত এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে স্বীকার করতে চায় না। তারা চায় ফ্যাসিস্ট টাইপ কোন সরকার দিয়ে এই দেশ শাসিত হোক, তাদের আচরণে, তাদের কথাবার্তায়। তাই তাদের ইন্ডিয়ান আর্মি চিফ কিভাবে বক্তৃতা দিয়ে বলে যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন না, নির্বাচিত সরকার ছাড়া আমরা ইন্ডিয়া। আমার যেটা অবাক লাগে যে একটা দেশের সেনা প্রধান আর একটা দেশ সম্পর্কে কিভাবে বক্তব্য দিতে পারে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো মানে সে তার কি অধিকার আছে বাংলাদেশ নিয়ে কথা বলার ভারতীয় সেনা প্রধানের? এই ধরনের প্রেসিডেন্স কি তো কোথাও কি আছে? না, প্রেসিডেন্স নেই। আবার যখন আমাদের নিজেদের সেনা প্রধান যখন গুরুত্বপূর্ণ কোনো কথায় গিয়ে দেশের কথা বলে, তখন আবার আমাদের বাংলাদেশের সমালোচনা করে। দেশের স্বার্থ নিয়ে কথা বলেন উনি, যখন ইউনিটির জন্য কথা বলেন যে আমাদের ইউনাইটেড হইতে হবে, সবাইকে একসাথে হইতে হবে, নাইলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, এই কথা বললে আবার তারা সমালোচনা করে। তো এখানেই পার্থক্য যে ইন্ডিয়ান চিফ যখন বললেন, তখন ধরে নিতে হবে তারা আসলেও আমাদের দেশের একটা স্বাধীনতার সার্বভৌমত্বকে স্বীকৃতি তারা দেয় না, এবং সেই জন্য তারা কাজ করে। সেটাই কিন্তু। এবং আজকে ইন্ডিয়ান আর্মি চিফ বলছে নির্বাচনের কথা বাংলাদেশের। গত 15 বছর ইন্ডিয়া নির্বাচনের ব্যাপারে তাদের কি ভূমিকা ছিল এটা তো আমরা সবাই জানি, যে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তো এই ভারত। তখন তাদের নির্বাচনের কথা মনে হয় নাই, তখন মনে হয় নাই। আমি আপনাদের আইএসপিআর থেকে বোধহয় কালকে একটা বিবৃতি দেওয়া হয়েছে ভারতের মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে। তো এই ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীর আর একটু শক্তভাবে কথা বলা দরকার ভারত প্রসঙ্গে, আমি মনে করি। যেমন আপনি সেনা প্রধানের বক্তব্যের কথা বললেন, কিন্তু যেহেতু ভারতীয় সেনাপ্রধান কোন রকম নর্মসের বালাই না রেখে বাংলাদেশের নাম নিয়ে তিনি কথা বলছেন, আমি মনে করি বাংলাদেশের সেনাপ্রধানেরও ভারতের নাম নিয়ে কথা বলা উচিত। আমিও তাই বিশ্বাস করি। কিন্তু বলেন নাই, আপনি ওনার যে বক্তব্যের কথা বললেন তিনি ইউনিটির কথা বলেছেন, আমি ওই আলোচনায় যাচ্ছি না, কিন্তু আমার মনে হয় ওনারও বলা উচিত ভারতীয় সেনাপ্রধানকে উদ্দেশ্য করে। কারণ ভারতীয় সেনাপ্রধান আবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে রেফার করে কতগুলো কথা বলেছেন, তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ আছে, এই ধরনের কথা বলেছেন। আমার মনে হয় বাংলাদেশের সেনাপ্রধানেরও উচিত তাকে উদ্দেশ্য করে জবাব দেয়া যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এবং একটা স্বাধীন দেশ সম্পর্কে কমেন্ট করার কোনো অধিকার ভারতীয় সেনাপ্রধানের নাই। এই বক্তব্যটা আপনাদের কাছ থেকে আসা। আমি মাহমুদ ভাই আপনার সাথে একমত পোষণ করি। আমাদের সেনাপ্রধান তার মতো ইন্ডিয়ান সেনাপ্রধানের মতো অভদ্র হন নাই, আর কি অভদ্র হন নাই। উনি নর্মসের বাইরে যেতে পারতেন কিন্তু বলেন নাই। উনি, আমার মনে হয় পরিষ্কার করা উচিত, উনি পরিষ্কার করবেন। উনি কিন্তু যে বক্তব্যটা রেখেছেন 25শে ফেব্রুয়ারি রাওয়াতে, আই ইনভাইটেড হিম অ্যাজ চিফ গেস্ট টু ইন দ্যাট প্রোগ্রাম। 25শে আপনি জানেন প্রথম দিন সেটা ছিল, আমি ওনার বক্তৃতা শুনেছি, আপনাকে ইনভাইট করেছিলাম, আমার অন্য একটা অনুষ্ঠান ছিল এই জন্য যেতে পারি নাই। ও আপনি থাকলে বুঝতে পারতেন। উনি কিন্তু অ্যাবসলিউটলি উনি একটা মিলিটারি ফোরামে, 3 বাহিনীর একটা ফোরামে উনি পারিবারিক পরিবেশে বক্তব্য রেখেছেন সেদিন, এবং উনি নিজের কথাও বলেছেন, আমিও বলেছি, ব্যাখ্যা করেছি সেটা। অ্যাবসলিউটলি ইট ওয়াজ এ প্রোগ্রাম অফ মিলিটারি। যদিও সেখানে মিডিয়া ছিল, মিডিয়া থাকার কারণে এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, বাট উনি কিন্তু লক্ষ্য ছিল মিলিটারি কমিউনিটির মধ্যে ইউনিটি তৈরি করা ফার্স্টে। কেননা আমার মনে হয় উনি ওই দিন বক্তব্য দিতে গিয়ে কিছুটা উত্তেজিত হয়ে গেছিলেন, এবং যে কারণে ওনার ল্যাঙ্গুয়েজ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এবং এই ল্যাঙ্গুয়েজে ডেকোরাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমি আর এটার ডিটেলসে যেতে চাই না আজকে। আমার মনে হয় উনি উত্তেজনার বশবর্তী হয়ে হয়তো যে সরকারি নর্মসের
উনি ঠিকভাবে প্রতিপালন করেন না। না। এটা আবার আমি একটু আপনার সাথে ক্লিয়ার করছি ব্যাপারটা। আমাদের 5ই আগস্টের পরে কিছু বসন্তের কোকিল জাগ্রত হয়েছে। 5ই আগস্টের আগে যাদেরকে ফেসিবাদের বিরুদ্ধে কোনো কথা বলার দেখি নেই, ভয়ে আতঙ্কিত থাকতো, কোনো চ্যানেলে ইনভাইট করলে বলতো আমাকে ডাকবেন না, আমি বিপদে পড়ব, সেই সমস্ত বসন্তের কোকিলরা 5ই আগস্টের পর পর বিপুল ভাবে সেনাবাহিনীর সমালোচনা শুরু করে। প্রতিবেশী দেশের প্ররোচনায় আমার মনে হয় তারা সেনাবাহিনীর নানা অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করা, সেনাবাহিনী রিফর্ম করা, এই ধরনের কথাবার্তা কন্টিনিউয়াসলি বলছিল। এবং কিছু কিছু যারা ডিসিপ্লিনের বাইরে অফিসার ছিলেন, সেনাবাহিনী থেকে বহিষ্কৃত হয়েছেন ডিসিপ্লিনের কারণে। হাসিনা তো এমনি তো জোরপূর্বক তো অনেককেই বাইর করে দিতে শত শত, কিন্তু কিছু কিছু অফিসার কিন্তু তখনও ইন্টারনাল সামরিক বাহিনীর যে ডিসিপ্লিনের কারণে মোরাল তার পিছনে বের হয়, তারা ব্যাপকভাবে সামরিক বাহিনীর বিরুদ্ধে প্ররোচনা চালাচ্ছিল, এখনো চালাচ্ছে। এবং জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আরো ভালো ভালো যারা জেনারেল, যাদের চারিত্রিক কোনো কলঙ্ক নাই, তাদের বিরুদ্ধে নানা ধরনের অপবাদ তারা প্রচার করতেছিল। এই কারণে উনি একটু বিক্ষুব্ধ ছিলেন ওই সময়ে। এই বিক্ষুব্ধ থাকার কারণে আপনার তার মুখ থেকে কিছু কথা বের হয়েছে, কিন্তু সেটা কিন্তু কোনো যদি আপনি অভ্যন্তরীণ একটা জিনিস ধরেন যে আমার ঘরের ভিতরের কথা, তাহলে কিন্তু নর্মসের বাইরে কথা বলেন উনি। যদি এটা আপনার বাইরের জগতের সাথে তুলনা করেন, যেহেতু মিডিয়া ছিল, হ্যাঁ যেহেতু মিডিয়া, উনি কিন্তু পরবর্তীতে কথাটা বুঝতে পারেন এখানে মিডিয়া আছে, প্রথমে বুঝতে পারেন নাই, পরে কিন্তু ওনার কথা এখানে আবার বাইরের মিডিয়াও আছে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই যে 15 বছর ধরে শেখ হাসিনা শুধু যে বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশন ডিস্ট্রয় করেছে তাই না, বাংলাদেশকে দিল্লির কাছে সভরেন্টি সমর্পণ করে দিয়েছে। এই অবস্থায় আপনাদের বেশ কিছু সামরিক অফিসাররা নানা রকম অপকর্মে জড়িত হয়েছে। তারা আয়নাঘর বানিয়েছে, আমি নামই নিতে পারি, ধরেন লেফটেন্যান্ট জেনারেল মুজিবের নাম শোনা যায়, যিনি পলাতক এখন। তারপরে ডিজিএফআই এর যারা ছিলেন, জেনারেল আকবর, মামুন খালেদ, যারা এখন পলাতক। তারপরে সাইফুল, যার বাড়ি থেকে 2.5 কোটি টাকা নগদ পাওয়া গেল। তো এইভাবে যে তারা বাংলাদেশের সভরেন্টি তারা দিয়ে দিল ইন্ডিয়ার কাছে, আপনাদের মধ্য থেকে কোনো প্রতিবাদ হলো না কেন? এখন বলি মাহমুদ ভাই, এটা ভেরি পার্টিনেন্ট। এটা আপনার মনের মধ্যে আছে, আমার মনের মধ্যে আছে, দর্শক শ্রোতাদের মনের মধ্যেও আছে। এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনার মাধ্যমে আমি। বাংলাদেশের সেনাবাহিনীর নিজস্ব একটা অর্গানোগ্রাম আছে, অবশ্যই থাকতেই হবে। এই অর্গানোগ্রামটা হলো সেনা প্রধান হলো সর্বোচ্চ পদে, তার 4 জন পিএসও থাকে, লেফটেন্যান্ট জেনারেল, সিজিএস, কিউএমজি, এমজিও, এজি, এই 4টা হলো ওনার প্রিন্সিপাল স্টাফ অফিসার 4 জন। এবং বাকি ডিভিশন আছে আমাদের 10টা ফরমেশন ডিভিশন। এছাড়াও ব্রিগেড টিকেট ইন্ডিপেন্ডেন্ট 10টা ডিভিশনের 10 জন জিওসি থাকেন, আর ইন্ডিপেন্ডেন্ট ফরমেশন আরো 10টা আছে, টোটাল 20টা ফরমেশন আমাদের। এই 20টা ফরমেশনের আন্ডারে বিভিন্ন ইউনিট থাকে, ব্রিগেড থাকে, ব্রিগেডের নিচে 3টা করে 4টা করে ইউনিট থাকে, ইউনিটগুলো আবার একজন লেফটেন্যান্ট কর্নেল কমান্ড করে, ডাউন লেভেল টু সিপাই। এটা হলো মিলিটারি অর্গানাইজেশন, অ্যাবসলিউটলি সেনাবাহিনীর অর্গানাইজেশন। এই সেনাবাহিনীর অর্গানাইজেশনে 2-1 জন কুলাঙ্গার ছাড়া বাকি সেনা প্রধানরা কিন্তু এই সেনাবাহিনীর শৃঙ্খলা, সততা, ডিসিপ্লিন রক্ষা করা তাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এবং সেটা আপনি যদি কেউ এই সেনাবাহিনীতে 1 কাপ চিনিও চুরি করে সেখানে ধরা পড়ে যাবে। জেনারেল সাহেব যদি 5,000 টাকাও চুরি করে ধরা পড়ে যাবে, চাকরির মতো। এইখানে ডিসিপ্লিন বরখেলাপ করলে সাথে সাথে পানিশমেন্ট হয়, যে কোনো নারী গঠিত হোক, আপনার মোরালটার পিছিয়ে হোক, টাকা পয়সা লুটতরাজ হোক, দুর্নীতি হোক, এখানে সেটার স্কোপ একেবারেই কম এবং করলে ধরা পড়ে যায়। এটা হলো আমাদের মূল অর্গানাইজেশনের কথা বললাম। এখন যে দুর্নীতির কথাটা বলছেন, হাসিনা এবং ইন্ডিয়া তো চাচ্ছিল যে আর্মিটাকে ধ্বংস করার জন্য। আর্মিতে ড্যান্ড করতে এত সহজ না, কিন্তু যদিও তারা অনেক গোপালী, অনেক ছাত্রলীগের ক্যাডার ঢুকিয়েছে তারা এই বিগত 15-16 বছরে এই মিলিটারিতে, কিন্তু তারা পুরোপুরি ভাবে
মেইন আর্মিকে ড্রেন করতে পারে নাই। ড্রেনটা করছে কোথায়? ডিজিএফআই। ডিজিএফআই কিন্তু আর্মি অর্গানাইজেশন নয়। আচ্ছা, ইট ইজ অ্যাবসলিউটলি আন্ডার প্রাইম মিনিস্টার্স অফিস। সরাসরি ডিজিএফআই প্রধানমন্ত্রীর কাছে আদেশ নেবেন। হ্যাঁ, উনি সরাসরি প্রধানমন্ত্রীর আন্ডারে। ডিজিএনএসআই সরাসরি প্রধানমন্ত্রীর আন্ডারে। তারপরে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে। র্যাব সরাসরি পুলিশের অধীনস্থ, হোম মিনিস্ট্রির আন্ডারে। বিডিআর সরাসরি হোম মিনিস্ট্রির আন্ডারে। তাহলে এখন হিসাব করেন, আরেকটা আছে ডিজিডিপি, যেখানে পারচেজ হয়, এইটাও কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে, সরাসরি প্রধানমন্ত্রীর আন্ডারে। সেনাপ্রধানের কিচ্ছু করণীয় নাই এখানে। এখন যত ধরনের আপনার অভিযোগ আসতেছে, 5,000 কোটি টাকা, 250 কোটি টাকা, বিভিন্ন টাকা খুন, এই সব কিছু কিন্তু করা হয়েছে এই সমস্ত অর্গানাইজেশনের মাধ্যমে। সেনা প্রধানের কিছুই করণীয় ছিল না, এবং এগুলো চলতো কিন্তু সরাসরি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম একজন সামরিক অফিসার, পৃথিবীর ইতিহাসে বলতেছি, তারিক আহমেদ সিদ্দিকী। একেবারে অজিত দোভালের হুবহু প্রতিচ্ছবিটা। পার্থক্য হলো অজিত দোভাল হলো কট্টর দেশপ্রেমিক, আর এই হলো দেশদ্রোহী। এই দুইটার মধ্যে পার্থক্য। সে তার টাকা পয়সা সম্পদের লোভ ছাড়া তার ভিতরে কিচ্ছু ছিল না। এই লোভী লোকটাকে সেনাপ্রধানদেরকে অগ্রাহ্য করে সরাসরি প্রধানমন্ত্রীর মাধ্যমে সে প্রমোশন দিত। যে যত বেশি কিল করত, গুম করত, খুন করাটাই ছিল যোগ্যতা। তাদেরকে বাইপাস করে, সেনাপ্রধানকে বাইপাস করে সে তাদেরকে প্রমোশন দিত। আপনি যদি এগুলো আরো গভীরভাবে জানতে চান, জেনারেল ইকবাল করিম ভুইয়া কিন্তু তার অনেকগুলো এপিসোড লিখতেছেন একটার পর একটা। সেখানে উনি বর্ণনা করছেন যে কিভাবে র্যাবে গিয়ে মানুষ, অফিসার গুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে পুলিশ সেখানে সুপ্রিমেসি করছে মিলিটারি অফিসারদের উপরে। বেনজিরের মতো একটা কুলাঙ্গারকে সেখানে যখন ডিজি বানায় দেওয়া হলো র্যাবের, হেই ওয়ান্স হি স্টার্টেড কমান্ডিং দ্য মিলিটারি অফিসার, তখন তো তার এলিভেশন হয়ে গেল। বাপরে বাপ, আমি তো আমার তো মনে আছে আপনাদের সিনহাকে যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিং করলো, প্রদীপ বোধহয় নাম ছিল, ওসি প্রদীপ, তখন জেনারেল আজিজ তৎকালীন সেনাপ্রধান আপনাদের এবং বেনজির তারা গেল ইয়েতে কক্সবাজারে একসঙ্গে, এবং সেখানে বেনজিরের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল তাতে মনে হচ্ছিল যে বেনজিরই বস এবং জেনারেল আজিজ তার অধস্তন কর্মচারী। আমি সেই সময় ওই ঘটনার পরে আমি আমার হক ভয়েসে একটা এপিসোড করেছিলাম। আচ্ছা, ওই সময়ের পরে আচ্ছা, আমাকে তো এই ফ্যাসিস্ট সরকার 10 সালের 29 এপ্রিল 5 মিনিটের মধ্যে আমাকে সাভার ক্যান্টনমেন্ট থেকে বের করে দিল, আমার পরিবার সহ। এরপরে তো আমি যুদ্ধ শুরু করি। আমি তখন একটা এপিসোড করে, আর পরে জেনারেল আজিজ আমাকে ফোন করলেন। আচ্ছা, হক, উনি তো আমার এক কোর্স সিনিয়র, 6 মাসের সিনিয়র। হ্যাঁ, ওকে। হক, তুমি আমার সম্বন্ধে এরকম ড্রাগেটিভ ওয়ার্ড ইউজ করেছো, তুমি আপনার সম্বন্ধে কোনো ড্রাগেটিভ ওয়ার্ড ইউজ করি নাই। কেন? তুমি বলেছো যে আমি আইজিকে ডান পাশে বসাইছি, তাকে রিসিভ করেছি। আমি তো স্যার এটা দেখেছি। তো আপনি স্যার কোন সেনাপ্রধান প্রোটোকলে হলেও তো স্যার আপনি আইজিকে রিসিভ করতে পারেন না, আপনার অধস্থন অফিসাররা যাবে তাকে রিসিভ করতে। তারপরে আপনি ডান পাশে তারে বসাইছেন। পুলিশের আইজি কিভাবে ডান পাশে বসে থাকে, আর আপনার ফরমেশন কমান্ডার হু ইজ ফার সিনিয়র দেন আইজি, দে স্ট্যান্ড বিহাইন্ড দেম। এটা কি স্যার? এখানে তো আপনি আসলে, উনি ওই কথাগুলো আর বলতে চাই না। উনি যেটা ব্যাখ্যা দিলেন ওই ব্যাখ্যাও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওনার ছিল হিডেন এজেন্ডা ছিল তার ভাইরা, সন্ত্রাসী ভাইদেরকে পুলিশের বা ছত্রছায়া রক্ষা করা একটা বেনজিরের সাথে। আমি তো মনে করি সেনাবাহিনীর জন্য দুর্ভাগ্য যে জেনারেল আজিজের মতো একজন ব্যক্তি আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি চিফ হয়েছিল। হি ওয়াজ নট সাপোজ টু বি এ লেফটেন্যান্ট কর্নেল ইভেন, কেননা উনি মেজর থাকাকালীন উনি একটা ইউনিটের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। সেই সেকেন্ড ইন কমান্ড থাকাকালীন একটা ইউনিটের অ্যামুনিশন 30,000 অ্যামুনিশন পাওয়া যাচ্ছিল না। মাইন্ড ইউ, ভেরি ইম্পর্টেন্ট। সেই অ্যামুনিশনের হিসাব তিনি দিতে পারেন নাই, সেই জন্য কিন্তু তার প্রমোশন হওয়ারই কথা ছিল না। উনি প্রমোশনের জন্য ওনার মতো আরো কুলাঙ্গার যে মুস্তাফিজ নামে লোকগুলো আছে, মুস্তাফিজ যে প্রতিদিন সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাবাহিনীর ভালো অফিসারদের বিরুদ্ধে যারা গিবত করে বেড়াচ্ছে,
বিষোদাগার করছে, এরা কিন্তু প্রমোশন পেয়েছে। যে মেজর মোস্তাফিজ তো মেজর হিসাবেই বাড়িতে চলে যাওয়ার কথা, সেই ধরনের অফিসাররা এই হত্যাকাণ্ড করে বিভিন্ন ধরনের মানে ব্যক্তিগতভাবে সম্পর্ক রেখে তারেক সিদ্দিকের সাথে, হাসিনার সাথে তারা প্রমোশন পেয়েছে, এবং এটার সাথে সরাসরি ইন্ডিয়া জড়িত। আপনি জেনারেল আইকিবির এই এপিসোডটাও আপনি পড়ে দেখতে আমি দেখি, আমি ভাবছি যে জেনারেল আইকিবিকে আমি ইনভাইট করব একদিন আমার দেশে আসার জন্য, ইনশাআল্লাহ। তার সঙ্গেও আমার অনেক কিছু আলোচনা, আমি স্যারকে বলবো, আইকিবির সঙ্গে আমি বলবো, অনেক আলোচনার বিষয় আছে। তো একটা কথা আমি একটু বলি, জেনারেল আজিজের সেটা বললাম, উনি আর্মিকে অনেক ক্ষতি করে দিয়ে গেছেন, অনেক ক্ষতি করেছেন, এটা আমি বলাই বাহুল্য, সবাই জানি। এবং তার কোর্সমেটও দেখেন, এই যে মিয়াজি আছে, কৃষকের জমি দখল করে তিনি বাগান বাড়ি বানিয়েছেন। হ্যাঁ, বাগান বাড়ি। চিন্তা করা যায় যে আর্মির একজন জেনারেল কৃষকের জমি নষ্ট করে বাগান বাড়ি বানাচ্ছে, অথচ তাকে আমরা খুব ভালো জানতাম, কিন্তু এই নষ্ট মেলে পড়ে উনি এরকম হয়ে গেছেন। আরেকটা জিনিস কি মাহমুদ ভাই আপনাকে বলি, এটা একটা বাংলাদেশে একটা ক্লাউড সৃষ্টি হয়েছে, এটা হয়তো একটা প্ররোচনা হতে পারে ইন্ডিয়ার এবং ফ্যাসিস্টদের। তারা এখন আর্মিকে মুখোমুখি করে দিচ্ছে জনগণের, মানে তাদের কথাবার্তা দিয়ে, এই দুশ্চরিত্র অফিসারদের কথাবার্তায় মনে হচ্ছে বাংলাদেশের সকল অপকর্মের জন্য কেবলমাত্র আর্মি দায়ী। এখানে সিভিল প্রশাসনের কোনো দায়িত্ব নাই, এই আমলাতন্ত্রের কোনো দায়ভার নাই, পুলিশের কোনো দায়ভার নাই, পলিটিশিয়ানদের কোনো দায়ভার নাই। এদের এই অপকর্মগুলোকে আড়াল করার জন্য আর্মির কিছু কিছু জিনিস কিন্তু তারা সামনে নিয়ে আসতেছে। আপনি ধরেন, যদি এটা ধরেন, আপনি এই যে এই বাগান বাড়ির কথা ধরেন, আপনি অনেক আমলার বাগান বাড়ি পাবেন, এর চেয়ে অনেক বড়। না, হাসিনার বোনেরই তো আছে, রেহানার বাগান বাড়ি আছে না, ওইগুলা কিন্তু আমরা ওটা নিয়েও বিশাল নিউজ করেছি। আমার দেশ কিন্তু আপনি খেয়াল করেছেন, গত 2.5 মাস আমরা পত্রিকা চালু হয়েছে 22শে ডিসেম্বর থেকে, আমরা কাউকে ছাড়ছি না। ছাড়ছেন না আপনি, আমি ছাড়বো না, আপনি ছাড়বেনও না। তো সুতরাং এই কম্প্রোমাইজ আমি কোনোদিন কারোর সাথে করি নাই। আপনি সুতরাং আপনি যাদের কথা বলছেন তাদেরও কাউকে ছাড়া হবে না। আপনি দেখেন আলেমদের নিয়ে আলেমের যে দালাল, আলেমরা শেখ হাসিনার দালালি করেছে, তাকে কওমি জননী বলেছে এবং এই ফ্যাসিবাদ তৈরিতে সহায়তা করেছে, তাদেরকেও কিন্তু আমরা ছাড়ি নাই। কিন্তু আমরা কাউকে চলবো না। আমার একটা প্রশ্ন, আপনাদের আর্মিরই একজন অফিসার জেনারেল সরওয়ার্দী, তিনি সরাসরি বলেছেন টকশোতে যে ভারতের নির্দেশ ছাড়া বাংলাদেশে কোনো সেনাপ্রধান সিলেক্টেড হয় না। একজন জেনারেল বলছেন, এবং কে সেই জেনারেল আমি একটু বলি আপনাকে। সরওয়ার্দির কথা একটু বলা দরকার। জেনারেল সরওয়ার্দি 9 ডিভিশনের জিওসি ছিলেন, এসএসএফ প্রধান ছিলেন এবং শেখ পরিবারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সেই ব্যক্তি বলছেন যে ভারতের নির্দেশ ছাড়া বাংলাদেশে কোনো সেনাপ্রধান নিযুক্ত হয় না। এটা সম্পর্কে আপনার অভিমত কি? স্যার আমার একটা সিনিয়র অফিসার, আমার সাথে সুসম্পর্ক সবসময় ছিল, এখনো আছে। জি স্যার, এটা হতাশাগ্রস্ত হয়ে কথাটা পুরোপুরি শতভাগ সত্য নয়। শতভাগ সত্য, শতভাগ সত্য। কিছু কিছু ক্ষেত্রে এটার ব্যত্যয় ঘটেছে। জেনারেল আইকেবির মতো লোক কিন্তু ভারত কখনো সেনাপ্রধানের জন্য পরামর্শ দিবে না হাসিনাকে। জেনারেল আইকেবিকে আমি চিনি, আমি জানি। আমি একটা নির্লোভ ব্যক্তি। ফার্স্ট অফ অল আপনাকে বলে রাখি, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। পৃথিবীর কোন সম্পদের প্রতি আমার লোভ লালসা কখনো ছিল না, এখনো নাই। আই হ্যাভ স্যাক্রিফাইসড মাই লাইফ ফর দ্য কান্ট্রি। দেখুন, জেনারেল আইকেবির মতো লোক সেই সময় যদি সেনাপ্রধান না হতেন, তাহলে আরো 500-র উপরে অফিসার গুণ কম হইতো বাংলাদেশ সেনাবাহিনী। 500-র উপরে আমি বললাম, কেননা তিনি অফিসারদেরকে রক্ষা করেছেন। আমি কোন ব্যক্তি বিশেষকে কিন্তু না, আমি বলছি যে সরওয়ার্দী সাহেব যে এটা বললেন, তাহলে তো ওনার সাথে সবচেয়ে সুসম্পর্ক ছিল ইন্ডিয়ার। ওনাকে কেন বলার হইল না? উনি তো ওনার আর আজিজের মধ্যে কম্পিটিশন ছিল। হ্যাঁ, কম্পিটিশন ছিল। হ্যাঁ, তো আজিজ হয়ে গেল, উনি হতে পারলেন না। ব্যাপারটা কি? দুজনেই তো ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো ছিল, দুজনের সম্পর্ক ভালো ছিল। তো ইন্ডিয়া আজিজকে কেন বেছে নিল? ইন্ডিয়া আজিজকে বেছে নিয়েছিল, ইন্ডিয়া সবসময় দুর্নীতিগ্রস্ত লোককে দুর্বলতা সুযোগ নিয়ে তাদেরকে কাজে লাগাতে পারে।
শুধু এটা বলেন ইন্ডিয়ার কাজ কি? আপনি আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যাবে ইন্ডিয়াতে, যে কোনো অফিসার সিভিল মিলিটারি যাকেই বলেন না কেন 5 স্টার হোটেলে রাখবে, আপনাকে একজন সুন্দরী মেয়ে আপনাকে কন্ডাক্টিং অফিসার দিয়ে দিবে, তারপরে ভিডিও শুরু হবে তাকে দিয়ে। এই ভিডিওগুলো সব সংরক্ষিত থাকবে, ভিডিও দিয়েই সব কাজ হয়ে যায় তাদের। তো সেই ধরনের দুশ্চরিত্র অফিসার, আমি নাম বলবো না, অনেকেই ছিলেন যারা বিভিন্ন আর্মির বাইরেই চাকরি করে তাদেরকে দিয়ে এই অপকর্মগুলো করানো হয়েছে। এবং শতভাগ সত্য আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়ার অবশ্যই আছে, ইনফ্লুয়েন্স আছে, হাসিনাকে পরামর্শ দিয়েছে তাকে, এবং পরামর্শটা সরাসরি তো তারেক সিদ্দিকী তো ইন্ডিয়ার এজেন্ট, তারেক সিদ্দিকী বলা মানে তো ইন্ডিয়া বলা। কত বটে, তারেক সিদ্দিকী তো আমাদের ইনফরমেশন অনুযায়ী তিনি তো এখনো ইন্ডিয়ার, হাসিনার সাথে তিনি ইন্ডিয়াতেই আছেন। এইখানে এসে দেখেন জেনারেল ওয়াকারুজ্জামানকে তো চিরানা প্রধান যাতে না করা হয়, ইন্ডিয়া বারবার ওয়ার্নিং দিয়েছে হাসিনাকে, তারা প্রকাশ্যে বলেছে যে আমরা চাই না আপনি ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান করেন। সম্পূর্ণ ইন্ডিয়ার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হাসিনা কিন্তু ওনাকে চিফ বানিয়েছেন। এখানে কিন্তু ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স কাজ করে নাই, এটা হচ্ছে সরাসরি আল্লাহর রহমত। আমার একটা প্রশ্ন, জেনারেল ওয়াকার তিনি 5 তারিখে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং 5 তারিখের আগেই নিয়েছেন। ওই যে যেদিন মিটিং হলো আপনাদের 2 তারিখে বোধহয়, সেই মিটিং এ যখন সিদ্ধান্ত হলো যে আর কোনো গুলি বর্ষণ করা হবে না জনগণের উপরে এবং তারা জনগণের পাশে থাকবেন, আমার 2-3টা প্রশ্ন। যেহেতু জেনারেল ওয়াকারকে আমি পাচ্ছি না, আপনি জেনারেল ওয়াকারের সাথে খুব ঘনিষ্ঠ এবং আপনি রাওয়াকে প্রতিনিধিত্ব করছেন, যে তাহলে 5 তারিখে 2 তারিখের পরে যারা গুলি করলো তাদের বিরুদ্ধে এবং যাদের কথা বলা হচ্ছে এখন পালিয়ে গেছে, তাদের পালিয়ে যাওয়াটা জেনারেল ওয়াকার আটকাতে পারলেন না কেন? 1 নম্বর হচ্ছে তাদের পালানোটা আটকাতে পারলেন না কেন? 2 নম্বর হচ্ছে যারা 2 তারিখের পরে ওনার নির্দেশ উপেক্ষা করে যারা জনগণের প্রতি গুলি চালালো তাদের প্রতি উনি অ্যাকশন এখনো নেন নাই কেন? খুব পার্টিনেন্ট কোশ্চেন করেছেন। আমার সাথে জেনারেল ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠতা কিন্তু ওই ধরনের ঘনিষ্ঠতা না, কারণ আমি ওনার সরাসরি ডাইরেক্ট আন্ডার কমান্ড না। আমি বলছি যার রিটায়ার্ড হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামানকে আমরা যখন দুজনেই মেজর ছিলাম, আমরা দুইজনই একই সাথে চাকরি করেছি আর্মি হেডকোয়ার্টারে, এবং যেদিন ওনার শ্বশুরকে মোস্তাফিজুর রহমানকে এলপিআর থেকে সেনাপ্রধান করেছিল, ওই দিন আমরা দুজনেই পাশাপাশি বসা ছিলাম। যখন এই মেসেজটা পেলাম, ওনার ভিতরে কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া আমি দেখি নাই। 5 ওয়াক্ত নামাজ একসাথে আমরা জামাতে পড়তাম, এই যে খুব ধার্মিক, তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন শরীফ নিয়ে গবেষণা করেন, কোনো মিথ্যা কথা, কোনো খারাপ সংসবে উনি কখনো ছিলেন না, এখনো নাই। সেই লোকটা এমন একটা টার্মোয়েলের সময় তিনি সেনা প্রধান হয়েছেন 23শে জুন, অনেক টানা হেঁচড়া হয়েছে, তাকে করা হবে না, আরো 5-6 জন ক্যান্ডিডেট ছিল, সাইফুল ইসলাম, মতিউর রহমান, আরো অনেক, সাইফুল ইসলাম ডিজিএফআই, আরো অনেক টানা হেঁচড়া হয়েছে এই পদ নিয়ে। মামুন খালেদও এক সময় তো আর্মি চিফ হওয়ার, সে তো স্প্রেয়ার ছিল স্বাভাবিকভাবেই। এই যে টার্মোয়েলের ভিতরে তিনি সেনাপ্রধান হলেন, বহাল তবিয়তে তারেক সিদ্দিকী তখন আছে, তার একদিকে কমান্ড, হাসিনার একদিকে কমান্ড, আরেকদিকে হলো সেনাপ্রধানের কমান্ড। একটা অস্থির পরিবেশ চলছিল কিন্তু তখন 23শে জুনের পর। নিশ্চয়ই এই অস্থির পরিবেশে আন্দোলনই তো শুরু হয়ে গেল জুলাই মাসে, মানুষ যখন এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো একবার ঠান্ডা মাথায় চিন্তা না করে, মাহমুদ ভাই আপনি যদি এই প্রতিষ্ঠানটার প্রধান হন, হঠাৎ করে হইলেন, এই প্রতিষ্ঠানটা আগে থেকেই ছিল, এসে দেখেন দুর্নীতিগ্রস্ত লোক, উল্টা পাল্টা ডিসিপ্লিন চলছে, আপনি কি কয়েক মাস কি স্থিরভাবে কাজ করতে পারতেন? ডিফিকাল্ট। সেই পরিস্থিতি কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের ছিল। যখন টার্মোয়েল শুরু হলো 5 তারিখে সকালে, আপনি চিন্তা করেন দেশের কি ভয়াবহ পরিস্থিতি চলতেছে, আন্দোলন, হত্যা, গুম খুন সবই চলতেছে, কিন্তু সেই সময় সেনাপ্রধান এর আগের রাত্রে গিয়ে প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে টেবিল থাপড়িয়ে বলেছে, আমি আর আপনাদের সাথে, আমরা জনগণের বিরুদ্ধে যেতে পারবো না, আমি গুলি করতে পারবো না।
তাকে কিন্তু মারার জন্য হাসিনা প্রস্তুত রেখেছিল। জয় বলছে তুই কুত্তা, তরে আমি বানাইছি, তরে বানাইছি। আজকে আমি যেটা লিখেছি, আমার একটা লেখা কিন্তু আজকে আমি পড়েছি, পুরোটা পড়েছি। ওখানে কিন্তু আমি বলেছি যে হাসিনা বলছিল যে পুলিশ যদি গুলি করতে পারে সেনাবাহিনী পারবে না। আজকে আমি লিখেছি আমার লেখা। কত দুঃসাহসিক। জেনারেল ওয়াকারুজ্জামানকে আমি জিজ্ঞেস করেছিলাম, বলে স্যার আমি তো প্রস্তুত ছিলাম, শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমি, কিন্তু আমার দেশবাসীর বিরুদ্ধে তো আমি যেতে পারবো না, আমার হবে না। সেই সময়ে ধরেন আমাদের ফরমেশন হেডকোয়ার্টার গুলো দেশে বিভিন্ন স্থানে আছে, এই আওয়ামী দুষ্কৃতিকারী ম্যাক্সিমাম পুলিশ যেগুলো তো জানে যে সেনানিবাস হইল একটা নিরাপদ স্থান, তখন তারা কিন্তু কোনো নাই ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে গেছে, কোনো পারমিশন নেয় নাই, তখন বিভিন্ন ভাবে তারা ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে এরা তখন কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের এগুলো খবর নেওয়ারও সময় ছিল না, ইন্টেলিজেন্স অর্গানাইজেশন গুলো তখন সঠিকভাবে যথাযথভাবে দায়িত্ব পালন করতেছিল না, একটা অস্থির পরিবেশ। এটা আমি আমার নিজের উপলব্ধি থেকে বলছি ভাই, আমি কিন্তু কারো কাছে শুনে বলছি না। সেই পরিস্থিতিতে এগুলা সামাল দেওয়া, এগুলা হেলিকপ্টার করা, কে ঢুকলো কে বের হইলো, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার সময় ছিল না। আমি আপনার সাথে আমি একমত, আমি ওই প্রসঙ্গে ঠিক আছে, কিন্তু জেনারেল মুজিব তো সেনাবাহিনীর কন্ট্রোলেই ছিল। এক্স্যাক্টলি। জেনারেল মুজিব কিভাবে পালন ইয়েস, এইটাই যে মুজিবকে কিভাবে পালাতে, এটার রহস্যটা আমি অনেক চেষ্টা করেছি বের করতে, এবং সেনাপ্রধান নিজেও কিন্তু এটা জানতেন না, সে যে পালিয়েছে। সেনাপ্রধানের গুণাক্ষরও জানতেন না এই ব্যাপারটা। সে যেখান থেকে পালিয়ে গেল তার বাসায় কিন্তু সমস্ত কিছু রেখে পালিয়ে গেছে। তার মতো ধূর্ত এই মুজিবকে আমি দেখেছি। আপনাকে আমি আর সে স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স একসাথে চাকরি করেছি। আমি ওয়েপন উইকের হেভি ওয়েপন কোম্পানি কমান্ডার ছিলাম, সেও ওইখানে অধীনস্থ ছিল একজন। এই মুজিবের মতো ধূর্ত এগুলা যে কিভাবে আর্মিতে ঢুকে গেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আসলে এরা মিলিটারি অফিসারের মধ্যে মতো কোনো কোয়ালিটি ছিল না। এরা বাংলা বাইরের জগতে চোর বাটপার গুন্ডা এগুলো হওয়ার, ওই পলিটিক্যাল গুন্ডা হওয়ার ছিল। সেই মুজিব তার একটা কিন্তু বিশাল বলয় সে তৈরি করে রেখেছিল আগে থেকেই, বিশাল একটা বলয়। এই বলয়ের মাধ্যমেই সে কৌশলে রাত্রিবেলা ওখান থেকে পালিয়ে চলে যায়। জেল থেকে তো ভাই মানুষ পালাচ্ছে, জেল থেকে পালিয়ে গেছে না, এই যে আবরার হত্যাকাণ্ডের আসামি পালিয়ে গেছে না। তো আপনি ওই সময়টা যতই বলেন না কেন স্থিতিশীল, তখনও স্থিতিশীল ছিল না। আমার একটা প্রশ্ন, যে আমি 7ই নভেম্বরের গল্প আমরা একটু আগে করলাম না, যে ওই দিন আমরা দেখেছিলাম যে জনগণের সাথে সেনাবাহিনীর কিরকম সৌহার্দ্যমূলক সম্পর্ক হতে পারে এবং কিভাবে একে অপরকে বুকে জড়িয়ে ধরতে পারে। এটা তো আমার নিজের চোখে দেখা 7ই নভেম্বর। এবং আরেকটা দৃশ্য আমি একটু বলি, তারপরে আমার মূল প্রশ্নে যাব। সেটা হলো কিছুদিন আগে আপনি খেয়াল করেছেন কিনা, যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে একজন কৃষক হাতে একটা কাস্তে নিয়ে বিডিআর, এখন যেটা বিজিবি বলি আমরা, বিজিবি জওয়ানের পাশে পাহারা দিচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। মানে এটা একটা অসাধারণ দৃশ্য, যে বিজিবির একজন জওয়ান হাতে বন্দুক এবং একজন কৃষক, একটা ছোটখাটো চেহারা হালকা পাতলা কৃষক হাতে একটা কাস্তে। মানে ন্যাশনাল ইউনিটির এর থেকে বড় উদাহরণ হতে পারে না। তো আমি মনে করি যে 5ই আগস্টের পরে আমাদের আরেকটা বিরাট সুযোগ এসেছিল জনগণের সাথে সেনাবাহিনীর একেবারে মানে কি বলবো একাত্মতা ঘোষণা করার, ঐক্যবদ্ধ হওয়ার একটা গোল্ডেন টাইম অপরচুনিটি এসেছিল। তখন যদি জেনারেল ওয়াকার সাহেব এই জনগণকে সাথে নিয়ে, এই যারা দুষ্কৃতিকারী সেনাবাহিনীর মধ্যে, আমি বিশ্বাস করতে চাই যে সেনাবাহিনীর মধ্যে দুষ্কৃতিকারীর সংখ্যা কম, সেনাবাহিনীর অধিকাংশই তারা দেশপ্রেমিক, তারা দেশের সভরেন্টি রক্ষা করতে চায় এবং তারা হাসিনার দুর্নীতি এবং জুলুমের বিরুদ্ধে ছিল। তাহলে এরা যদি সংখ্যায় কম হয়, তাহলে জনগণকে সাথে নিয়ে জেনারেল ওয়াকার এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ফিগার, আমি বলি ওনাকে যে উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল ফেস অফ বাংলাদেশ। তো উনি যেখানে সরকার প্রধান, ওয়াকার সাহেব এবং জনগণ এক ছিল, তো সকলে মিলে এই সেনাবাহিনীর গুটি কয়েক যাদেরকে কি বলবো, ওই যে পচা আপেল বলেন, পচা আপেল,
এদেরকে কেন মানে আইনের আওতায় নিতে পারলেন না? আমি আপনার সাথে এই ব্যাপারে একমত। জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত সাদাসিধে একজন মানুষ, ওনার ভিতরে কোনো লোভ লালসা নেই। উনি ডক্টর ইউনূসের কর্মক্ষেত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করবেন এই মানসিকতা ওনার নাই। আমি যেটা দেখেছি ওনাকে, যে দেশ পরিচালনা করার দায়িত্ব কিংবা দেশের মানুষের দায়িত্ব নেওয়ার কাজ আর্মির নয়, সামরিক বাহিনীর নয়। এই থেকে এই যে ঐক্যের কথাটা বলছেন জনগণ এবং সামরিক বাহিনীর, যেটা 7ই নভেম্বরে হয়েছিল সেই পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। এখন ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক যে একটা খ্যাতি, তার যে মর্যাদা, ভাবমূর্তি, সম্মান, এই জিনিসটাকে উনি যথাযথভাবে সম্মান করছেন এখন পর্যন্ত। করতেই হবে। আপনাকে আমি বলি, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক যে ওনার যে ছবি, এরকম একজন ব্যক্তি যদি সরকার প্রধান এখন না থাকতেন তাহলে দেখতেন ভারতীয় ষড়যন্ত্র আরো কত বেশি হইতো। আমি এখন পর্যন্তই তো প্রচুর হয়েছে। এখন পর্যন্ত তো আমি একটা হিসাব দেখলাম, এই সরকারকে এখন পর্যন্ত নাকি 100 প্রায় 150 মানে বিশৃঙ্খলা মোকাবেলা করতে হয়েছে 7 মাসের মধ্যে। 150 এবং ভয়াবহ। এটা তো বেশিরভাগই ভারতীয় চক্রান্ত। তো প্রফেসর ইউনূসের জায়গায় অন্য কোনো ব্যক্তি যদি সরকার প্রধান থাকতেন, এই 150 হয়তো 300 হয়ে যেত কিংবা 500 হয়ে যেত। তো আমি অন্য কথা বলছি, আমি বলছি না যে জেনারেল ওয়াকার ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার কাজে হস্তক্ষেপ করবেন না, তিনি তাকে সহায়তা করবেন। এবং সেনাবাহিনীর তো তাই দায়িত্ব, সেনাবাহিনীর সিভিল প্রশাসনকে সহায়তা করাই দায়িত্ব। তো কিন্তু যদি আমরা ওই যে যেটাকে বলে আমরা একই পৃষ্ঠায় থাকি, ইফ উই আর অন দ্য সেম পেজ, জনগণ একই পৃষ্ঠায়, বর্তমান সরকার একই পৃষ্ঠায় এবং সেনাবাহিনী একই পৃষ্ঠায়, এর যদি একটা ঐক্য হয় তাহলে ওই যে সেনাবাহিনীর মুজিবের মতো অফিসার, তো এদেরকে কন্ট্রোল করা খুব কঠিন নাকি? একটুও না। সেটাই আমার প্রশ্ন। এটা আমি পারছি না কেন? আপনি দেখেন, আপনার সাথে আমি একটু যোগ করতে চাই মোহাম্মদ ভাই, আপনার সাথে চিন্তা চেতনার কোনো ডিফারেন্স আমার নাই। আপনি যেমন ডক্টর ইউনূসের কথা বললেন, যে ডক্টর ইউনূসকে পদ্মা নদীতে হাসিনা চুবিয়ে মারতে চায় না, ম্যাডামকে, বেগম খালেদা জিয়াকে মারতে চেয়েছে, আর ইউনূস সাহেবের কথা বলেছে যে তাকে 2টা চুবানি দিয়ে উঠিয়ে ফেলতে হবে যাতে জীবিত থাকে। আল্লাহ তখন ডিসিশন নিয়ে নেন। ওই কথা পরে আমার এইটা জাস্ট আমি ভাবটা বলছি, আল্লাহ ডিসিশন নিলেন, হাসিনা রাখ, তোর জায়গায় আমি তারে বসাবো। একই সাথে ডক্টর ইউনূস যেমন আল্লাহর একটা ব্লেসিং বাংলাদেশের জন্য, একই সাথে আমি বলতে চাই, বিশ্বাস করেন আমার কথার পরে হয়তো হাজার হাজার ইন্ডিয়ান পন্থীরা আমার বিরুদ্ধে কমেন্ট করবে দালাল বলে, এটা নিশ্চিত যে আমি ওয়াকারের দালাল হয়ে গেছি। ওয়াকারুজ্জামানও কিন্তু ব্লেসিং অফ অলমাইটি আল্লাহ এট দ্যাট মোমেন্ট ইন বাংলাদেশ। আমি জোর গলায় বলি, আবাবিল পাখি যেমন আল্লাহ পাঠিয়েছেন এই ছাত্র জনতাকে, এই ছাত্র জনতার পক্ষে কখনো সম্ভব ছিল না ফ্যাসিস্ট হাসিনাকে পতন করার, যদি না আল্লাহর রহমত না আসতো। এটা তো একটা ধারাবাহিকতা হয়েছে, আমরা যেন ধারাবাহিকতাটাকে ভুলে না যাই। হ্যাঁ, ভুলে না যাই। যে এই হাসিনার বিরুদ্ধে 15 বছর ধরে কিন্তু লড়াই করছে, সবাই লড়াই করছে, রাজনৈতিক দলগুলো লড়াই করেছে, তারপরে যারা মিডিয়াতে, বিশেষত সোশ্যাল মিডিয়ায় যারা ছিল বাইরে থেকে, তারা লড়াই করেছে, দেশের ভেতরের থেকে আপনাদের মতো কিছু লোক লড়াই করেছে, এবং শেষ পর্যন্ত এই ছাত্র জনতার বিশাল আত্মত্যাগ, তারা যে সাহস দেখিয়েছে এটা অবিশ্বাস্য। এই সাহস তারা কোত্থেকে পেল আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, বুঝলেন কথাটা হয়তো আমি জানি না দর্শক শ্রোতার কাছে কেমন লাগবে। এই যে অনেকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড খোঁজে না, জি জি জি, আমার কাছে একটাই মাস্টার মাইন্ড, আল্লাহ। আমি এটা আল্লাহর ইচ্ছা ছাড়া এই পতন হতো না। অনলি মাস্টার মাইন্ড, আল্লাহ। আমি একটা আল্লাহ বলেছেন না যে আমি সর্বোত্তম কৌশলী, সর্বোত্তম কৌশলী মহান আল্লাহ তাআলা, এবং এটাও তাই। কিন্তু তার মধ্যে আমাদের স্বীকার করতে হবে যে ছাত্র জনতা, তরুণেরা অকুত ভয়ে জীবন দিয়েছে, অকুত ভয়ে জীবন দিয়েছে। হাত তুলে জীবন দিয়েছে, অকুত ভয়ে জীবন দিয়েছে। তাদের যে অবদান, এটাকে ছোট করার কোনো সুযোগ নাই। কেউ করে এটা ভুল, তারা ভুল করছে। এই জন্য এই
প্রতিযোগিতার থেকে আপনি আমি দুজনেই সিনিয়র সিটিজেন, আপনি আমার থেকে বয়সে ছোট, আমি অনেক বেশি আপনার থেকে। কাজে আমরা এই মাস্টার মাইন্ড খোঁজার চক্করে যেন না পড়ি। এটাই যদি আমরা একমত হয়ে যাই তাহলে ভাই মাস্টার মাইন্ড খোঁজার কোনো প্রয়োজন নাই। এর কথাটা এত বাস্তব সত্য। এক জেনারেল আমাদের, আপনাকে বলি, নক্ষত্র নামে একটা বিল্ডিং আছে না, আপনি যদি বনানী ফ্লাইওভারে উঠেন, এয়ারপোর্টের দিকে যান, বনানী ফ্লাইওভারে উঠে এয়ারপোর্টের দিকে যাচ্ছেন, ফ্লাইওভারে উঠলেই দেখবেন হাতের বাম পাশে নক্ষত্র নামক একটা বিল্ডিং আছে, হাই রাইজ বিল্ডিং। এখানে জেনারেলরা থাকে, মেজর জেনারেল এন্ড অ্যাবভরা তাদের জন্য বানানো হয়েছে, ওইটা তো থাকে। আমি জেনারেল সাহেবদের খুব একটা চিনি না, আচ্ছা, আমি জানি না। ওই নক্ষত্র বিল্ডিং এর এক জেনারেল এই 5ই আগস্টের পরে আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে। তো উনি বললেন যে স্যার, আমি সেই 5 তারিখে সকালে আমি বারান্দার মধ্যে বসে আছি, বারান্দা থেকে দেখলাম স্যার উত্তরা থেকে বাই রোড এবং আমাদের সড়ক পথে এবং রেলের পথে স্যার পিঁপড়ার মতো মানুষ। কোত্থেকে যে এত মানুষ স্যার, বাংলাদেশে ঢাকা শহরে তো মানুষ থাকার কথা না স্যার, কোত্থেকে যে লক্ষ লক্ষ মানুষ ঢুকতেছে, প্রবেশ করতেছে। আমার মনে হলো যে মানুষ রূপে আল্লাহ ফেরেশতা পাঠাইছেন দেশে। এই যে আমরা মাস্টার মাইন্ড খুঁজবো না, মাস্টার মাইন্ড আল্লাহ। এটা নিয়ে বিতর্ক করার দরকার নাই। বাট আবু সাইদদেরকে অবজ্ঞা করা যাবে না, প্রশ্নই আসে না। তাদেরকে, সেই মুক্তিযোদ্ধাদেরকে আমরা যে সম্মান দিয়েছি, স্বাধীনতার মুক্তিযোদ্ধা, এই স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের নাম যথাযথভাবে যথাযথ জায়গায় থাকতে হবে এবং তাদের পরিবারের প্রতি আমাদের উদার ভালোবাসা, সহানুভূতি, সাহায্য থাকতে হবে। জি, আমরা আবার সেনাবাহিনী প্রসঙ্গে ফিরে আসি। আমি মনে করি আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে একটা দেশের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে সেই দেশের জনগণের সাথে সেনাবাহিনীর ঐক্য থাকতে হবে। অবশ্যই। যে রাষ্ট্রে জনগণের সাথে সেনাবাহিনীর ঐক্য থাকবে না, সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব না। তো বাংলাদেশে যে কোনো কারণেই হোক জনগণের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে, এটা আমাদের মেনে নিতে হবে। আপনি যদি প্রবলেম স্বীকার না করেন তাহলে কিন্তু আপনি প্রবলেম সলভ করতে পারবেন, আরো প্রবলেম বাড়তে থাকবে। তাহলে দূরত্বটা হয়েছে। এবং আমার ব্যক্তিগত অ্যানালিসিস, আমার ভুল হতে পারে, আপনি একমত নাও হতে পারেন, এই দূরত্ব 1/11 থেকে শুরু হয়েছে। তার মানে এই দূরত্ব শুরু হয়েছে জেনারেল মঈনের মাধ্যমে। জেনারেল মঈন 1/11 ক্ষমতা নিলেন এবং ভারতের কাছে আত্মসমর্পণ করলেন। এবং উনি আত্মসমর্পণ করেছিলেন সেটা প্রণব মুখার্জি তার বইতে লিখে গেছেন যে তিনি তার চাকরির বিনিময়ে বাংলাদেশের সভরেন্টি ইন্ডিয়ার কাছে দিয়ে গেছেন। তো সেই থেকে যেটা শুরু, তারপরে বিডিআর ম্যাসাকার, তারপরে এই 15 বছরের যে অপশাসন হাসিনা, সব মিলে জনগণের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে, একটা আস্থার সংকট তৈরি হয়েছে। আর বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ, যার চারপাশে ভারতের মতো একটা ট্রিমেন্ডাস হেজেমনিক পাওয়ার, যে পাওয়ার কোন দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যে পাওয়ার সাউথ এশিয়ায়, দক্ষিণ এশিয়ায় কন্ট্রোল করতে চায়, হেজেমনিক কন্ট্রোল প্রতিষ্ঠা করতে চায়, সেই পাওয়ারের বিরুদ্ধে যদি আমাদের টিকে থাকতে হয় তাহলে জনগণ এবং সেনাবাহিনীর ঐক্য অপরিহার্য। তো আমাদের যে দূরত্বটা তৈরি হয়েছে, এই দূরত্বটা মিটিয়ে ফেলার জন্য কি করা উচিত? অ্যাবসলিউটলি, আমি কিন্তু আপনার সাথে শতভাগ একমত মাহমুদ ভাই। বিশ্বাস করেন, সেনাবাহিনী এই দেশের প্রত্যেকটা ক্রান্তি লগ্নে মানুষের ভালোবাসা পেয়েছে। আপনি দেখেন, এই 5ই আগস্টের আগেও কিন্তু বিভিন্ন মিছিলে একটা স্লোগান উচ্চারিত হতো, শেখ হাসিনার প্রতি বীতশ্রদ্ধ হয়ে, পলিটিক্যাল পার্টির উপর বীতশ্রদ্ধ হয়ে জনগণ একটা বলতো কথা, ছাত্র জনতা, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। ক্যান ইউ রিমেম্বার দ্যাট? এটা আমি শুনি, যেহেতু আমি দেশে ছিলাম, এই স্লোগান হয়েছে, আমি নিজে শুনেছি এবং আপনারা যারা দেশে ছিলেন খোঁজ নিয়ে দেখেন। এটা আমি বলছি না সেনাবাহিনী সরকার গঠন করবে, একটা ভালোবাসার কথা। সেনাবাহিনী এবং জনগণের ভালোবাসার কারণে 71 সালের যুদ্ধটা সুন্দরভাবে হয়েছে। এই জিনিসটা ভাটা পড়েছে 1/11 পরে, এবং 1/11 সৃষ্টি করছে ইন্ডিয়া সুপরিকল্পিতভাবে অপদার্থ, অযোগ্য একজন মিলিটারি অফিসার, যার আমি মনে করি লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা ছিল না। এবং মজার ব্যাপার, আপনাকে জাস্ট আপনি বলবেন
এই এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন সাবেক কূটনীতিক বাংলাদেশ সফর করছে, মাইলাম, অ্যাম্বাসেডর মাইলাম এবং জন, এবং তারা কিন্তু স্বীকার করেছেন যে ১/১১-এর সময় মার্কিন পলিসি ভুল ছিল। এক্স্যাক্টলি, আপনি দেখেছেন বোধহয়? দেখেছি, কারণ ১/১১-র পুরো কনস্পিরেসিটা ইন্ডিয়ার করা, এবং আমেরিকা সম্ভবত এটা বুঝতে পারে নাই, এবং সেটা এখন মাইলাম সাহেব এবং জন ওনারা স্বীকার করেছেন, এবং বিএনপিও বুঝতে পারে নাই। আমি বলবো ওই সময় হয়তো বুঝতে পেরেছিল, কিন্তু তখন আর বোধহয় বিএনপির হাতের বাইরে চলে গেছে। দেখেন ইন্ডিয়ার চক্র, এই যে কিছুক্ষণ আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন সেনাপ্রধান ইন্ডিয়া বানায়। জি, ইন্ডিয়া সরাসরি বানায় না, কৌশল অবলম্বন করে। মঈন আহমেদের সেনাপ্রধান হওয়ার কথা ছিল না, ৯ জন সিনিয়র জেনারেল ছিল তার উপরে। তাহলে এই মঈন আহমেদকে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ইন্ডিয়া লালন পালন করছিল, গড়ে তুলছিল। এটা আমি এভিডেন্স আছে, সেই এভিডেন্স নিয়েই বলছি। শুধু মঈন না, মাসুদও তো, এবং দুর্নীতিবাজ, হ্যাঁ প্রচন্ড দুর্নীতিবাজ। দুইটা ভুলের কারণে কিন্তু 111 আসে। এবং কেন? ওই যে বিচারপতি বয়স বাড়ানো নিয়ে একটা বিতর্ক, এটা যদি না করতো তাহলে কিন্তু পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারও বাতিল হওয়ার কোনো কারণ ছিল না। একইভাবে এতজন তুখোর জেনারেলকে, দেশপ্রেমিক জেনারেলকে বাদ দিয়া একটা অপদার্থকে, যখন আপনি যে জায়গার যে যোগ্য নাই, ভাই আপনার জায়গায় যদি মাহমুদ ভাই আমার দেশের এখন আরেকজন বসায় দেন আমার মতো অপদার্থ, আমি কি আমার দেশ রক্ষা করতে পারবো? না, এইটা শুরু এই 111 থেকে। তবে একটা জিনিস মাহমুদ ভাই, আপনিও খুব তখন সচেতন ছিলেন, আমিও সচেতন ছিলাম। 111 এর সময় যে কজন সেই সরকারের বিরোধিতা করেছে প্রথম থেকে, তার মধ্যে তো আমি ছিলাম। আপনি একজন ছিলেন, আপনার তো মনে আছে? মনে আছে, আমার খুব ভালো করে মনে আছে। মনে থাকার কথা। যারা বুঝতে পেরেছিল এটা লং টার্ম ইফেক্টটা কি হবে, তারা বিরোধিতা করেছে, কিন্তু ইমিডিয়েট ইফেক্ট যারা দেখেছে তারা কিন্তু আবার পছন্দ বুঝতে পারে নাই, ওই ধরা হচ্ছে গাড়ি বুঝতে পারে নাই। সবাই তো আর সচেতন না। এই বিভক্তিটা যেটা শুরু হয়েছে, এইটা এখন ব্রিজিং করার দায়িত্ব আর্মির এবং সরকারের, এবং রাওয়া ক্যান প্লে ভাইটাল রোল ইন ইট। এই জন্যই তো আপনাকে আমি ইনভাইট করেছি আজকে এই আলোচনায়। আপনি দেখুন, আমি এখানে যদিও এটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বাট চিফ কিন্তু আমাদের এখানে চিফ প্যাট্রন, সেনাপ্রধান। ওকে, উনি প্রত্যেকটা জায়গায় আমাকে সহযোগিতা করছেন। আমি যা যা বলছি, যা যা চাচ্ছি, উনি সহযোগিতা করছেন, এবং উনিও চাচ্ছেন সিভিল মিলিটারি রিলেশনটা খুব গভীর হোক, আগের মতো। আগে বাংলাদেশে ছিল, আমার মনে আছে যখন এরশাদের পতন হলো এবং জেনারেল নুরুদ্দিন তখন আর্মি চিফ ছিলেন, এবং বাংলাদেশ আবার গণতন্ত্রে ফিরে আসলো, সেই সময় আমি দেখেছি বাংলাদেশের জনগণের সেনাবাহিনীর প্রতি ভালোবাসা। এক্স্যাক্টলি, আপনার মনে আছে তো? তখন সেনাবাহিনীতে আছেন তো অলরেডি। তো জেনারেল নুরুদ্দিন যে জনগণের পক্ষে অবস্থান নিলেন, এবং তার জন্য আজ পর্যন্ত জেনারেল নুরুদ্দিনের প্রতি কিন্তু আমাদের সম্মান, জেনারেল নুরুদ্দিনের প্রতি যে সম্মান শ্রদ্ধা, এটা কিন্তু আজ পর্যন্ত এটার কোনো শুধু তাই না, জেনারেল নুরুদ্দিন কিন্তু একদম মধ্যমণি আমাদের সামরিক বাহিনীতে। যে কোনো অনুষ্ঠানে উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত গেস্ট হিসেবে। আমি সেজন্যই বলছি যে এই যে জনগণের সাথে যে সেনাবাহিনীর ভালোবাসা, এটা 90-এর দশকে হয়েছে, 90-এর দশকে, এবং ওয়াকারও ওই পথেই আছেন। আপনাকে একটা পুরনো কথা বলি, যেহেতু আমরা সেনাবাহিনী নিয়ে আজকে অনেক আলোচনা করলাম, আমার ধারণা ক্যান্টনমেন্টের বহু লোক আমাদের এই আলোচনা তারা শুনবেন, দেখবেন। সেনাবাহিনীর জেনারেলদেরও আমি জানাচ্ছি আপনার মাধ্যমে আজকে, এরশাদের সময় ভারতীয় যিনি হাই কমিশনার ছিলেন, তার নাম ছিল শ্রীনিবাসন, একটা বই লিখেছেন। বইটার নাম হচ্ছে জামদানি রেভলিউশন। এই বইটাতে উনি শেখ হাসিনার সাথে ওনার একটা ঘটনার কথা উল্লেখ করেছেন এই বইতে। সেই বইতে তিনি বলছেন, এবং তিনি তখন বিদায় নিতে গেছেন হাসিনার কাছে। বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, ইলেকশনে 91-এ জিতে প্রধানমন্ত্রী হয়েছেন। হাসিনা শ্রীনিবাসনকে বলছে যে তোমরা এটা প্রচার করছো না কেন যে পার্বত্য চট্টগ্রামে যে চাকমা বিদ্রোহীদের সাথে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের জন্য সেনাবাহিনী দায়ী।
হাসিনা বলছে, আপনি কথাটা খেয়াল করেন, হাসিনা বলছে যে সেনাবাহিনী দায়ী, এবং তারা বলছে যে হাসিনা বলছে যে চাকমাদের কোনো দোষ নাই, ওখানে যত অত্যাচার চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কত বড় দেশদ্রোহিতামূলক বক্তব্য আপনি শুধু চিন্তা করেন। হাসিনা তখন বিরোধী দলের নেত্রী, তিনি ভারতের হাই কমিশনারকে বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে সকল অত্যাচার চালাচ্ছে। এবং তখন শ্রীনিবাসন বললেন, ও আরেকটা কথা বললো, এবং তোমরা বলবা যে চাকমাদের কোনো ট্রেনিং তোমরা দিচ্ছ না, এটা মিথ্যা কথা, এটা সেনাবাহিনীর অপপ্রচার। তখন শ্রীনিবাসন তাকে বলল যে এটা আমি কিভাবে বলবো, এটা বললে পৃথিবীতে কে বিশ্বাস করবে। মানে আমি এই ঘটনাটা এই জন্য আপনার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা অফিসারকে এবং সৈনিককে বলছি, এই জন্য এটা বোঝানোর জন্য যে শেখ হাসিনা কত বড় দেশদ্রোহী ছিল। শুধুমাত্র এই বক্তব্যের জন্য তো তার রাষ্ট্রদ্রোহের জন্য বিচার হওয়া উচিত। এর থেকে বড় রাষ্ট্রদ্রোহ কি হতে পারে? আপনি আমাকে চিন্তা করেন যে আপনি আরেকটা ফরেন অ্যাম্বাসেডারের কাছে আপনি আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন এবং তার বিরুদ্ধে আপনি উস্কানি দিচ্ছেন যাতে ভারত সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যাকশন নেয়। তো এটার জন্য তো বিচার হওয়া উচিত শেখ হাসিনা। না, আমাদের দুর্ভাগ্য যে এই শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছে এবং 15 বছর ফ্যাসিস্ট শাসন চালিয়েছে। আমার মনে হয় এগুলো নিয়ে আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনার ব্রাদারদের বলেন জামদানি রেভলিউশনের এই পাতাগুলো বের করে পড়ার জন্য। অবশ্যই এটা খুব ভালো সাজেশন মাহমুদ ভাই। হাসিনা কিন্তু তার উদ্দেশ্য লক্ষ্য লন্ডনে বলে আসছে, বলে বাংলাদেশে অবশ্যই সেখানেই সে বলেছে আমি প্রতিশোধ নিতে যাচ্ছি, প্রতিশোধ নিতে। এবং সেই প্রতিশোধ নেয়ার জন্য বাংলাদেশে ইন্ডিয়ার অসংখ্য দোসররা তাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। সব জায়গায় ইন্ডিয়া সিভিলিয়ানরা করেছে, ব্যুরোক্রেসি করেছে, জুডিশিয়ারি করেছে, পুলিশ করেছে, সেনাবাহিনী করেছে, সবাই। আমি এই জন্য একটা কথা খুব জোর দিয়ে বলি মোহাম্মদ ভাই, ইন্ডিয়ার সফলতা হলো এই দেশে তারা শিক্ষক দালাল তৈরি করেছে, এ দেশে তারা ডাক্তার দালাল তৈরি করেছে, এইটা সাংবাদিক দালাল তৈরি করতে পেরেছে, বিচারক দালাল তৈরি করতে পেরেছে, ছাত্র দালাল তৈরি করতে পেরেছে, রাজনীতিবিদ দালাল তৈরি করতে পেরেছে, সামরিক নেতা দালাল তৈরি করতে পেরেছে, শ্রমিক দালাল তৈরি করতে পেরেছে, সর্বত্র পিয়ন দালাল তৈরি করতে পেরেছে। আচ্ছা, এখন ভারতকে ব্যর্থ করতে হলে আপনাদের আর আমাদের ঐক্য লাগবে, ঐক্য দরকার, আপনার এবং আমার ঐক্য অবশ্যই। এখন রাওয়ার প্রেসিডেন্ট হিসেবে আপনি কি করবেন এটা বলেন। দেখুন, আমি চাচ্ছি মাহমুদ ভাই, আপনার মতো দেশপ্রেমিক বাংলাদেশে তো এমনও মিডিয়া আছে, ছিল কিংবা এখনো আছে বহাল তবিয়তে, যারা দেশের ওই যে ইন্ডিয়ার এজেন্ট বললাম যে একটু আগে দালাল, সেই দালালি এখনো করে যাচ্ছে, যারা নিরীহ মানুষকে জঙ্গি সাজিয়ে হত্যার শিকার করেছে। একটা উদাহরণ দেই, আপনার কি মনে আছে প্রথম আলো পত্রিকায় একটা জেনারেল এহতেশামের ছবি দিয়ে হেডলাইন হয়ে একটা শিরোনাম হয়ে তাকে জঙ্গি সাজানো হয়েছিল, মনে আছে? সেই প্রথম আলো রিপোর্টের ভিত্তি করে তাকে চাকরি থেকে বাইরে করে দেয় হাসিনা, আপনার মনে আছে? এই যে তারা রোলটা প্লে করেছে, ভালো মানুষকে জঙ্গি সাজিয়ে তারা হত্যা করেছে। আমি কোনো আর মিডিয়ার নাম বলতে চাই না, অনেক মিডিয়াই গেল কাজ করেছে। আমি চাই মাহমুদ ভাই, আপনি একটা আল্লাহর দান, আমি যেমন বলি, আপনি এই সময়ে এই মিডিয়ার জগতে না আসলে মানুষ অন্ধকারে থাকতো, এই জিনিসগুলো জানতো না। আপনি প্রত্যেক দিনই কত সুন্দর সুন্দর জিনিস বের করেছেন। আপনার কাছে আমার অনুরোধ, আর্মিরও বীরত্ব গাথা আপনি আপনার পত্রিকায় তুলে ধরেন। অবশ্যই মুক্তিযুদ্ধ আমি লিখবো, আমার লেখা আছে, অসংখ্য লেখা আছে, আরো আমাদের লেখক আছে। আমরা এই সম্পর্কটা লেট আস স্টার্ট বাই দা আমার দেশ এবং আপনার মাধ্যমে এই সুসম্পর্কটা আমরা এই ধরেন ফুট স্টেপ শুরু হলো, ইনশাআল্লাহ it will be strengthened day by day ইনশাআল্লাহ। না, আমি আপনাকে যেটা বলতে চাই যে আপনারা রাওয়ার থেকে যদি ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কোনো প্রোগ্রাম করেন, আমার দেশ আপনাদের পার্টনার হয়ে কাজ করবে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাকে আমন্ত্রণও জানিয়েছিলাম এই যে 25শে ফেব্রুয়ারিতে আনন্দ, যেখানে 3 বাহিনী প্রধান, যেখানে আমি আসতে পারেন নাই, ইনশাআল্লাহ উইল ডু দ্যাট। এবং এই দেশটা আমাদের সবার মোহাম্মদ ভাই, এই দেশের ইন্ডিয়ার কিন্তু 2টা শত্রু এই দেশে। একটা দেহকে যদি নষ্ট করতে হয়, প্রথমে এটার রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিতে হবে।
আর দ্বিতীয় হার্টটা নষ্ট করে দিতে হবে, মানুষ শেষ। ঠিক একটা দেশেরও প্রাণ হলো সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে দুর্বল করা অথবা নিঃশেষ করে দেওয়া, বিভক্তি করা, আর হলো ইসলামী মূল্যবোধটাকে ধ্বংস করে দেওয়া। একটা আদর্শ কোর ভ্যালু ছাড়া কিন্তু একটা জাতি চলে না ভাই। অবশ্যই ইন্ডিয়া টিকে আছে হিন্দুত্ববাদের মাধ্যমে, এটা কি অস্বীকার করতে পারবেন? হিন্দুত্ববাদের মাধ্যমেই তো তার ঐক্য করে রেখেছে ত্রিপুরা কোথায়, আর কোথায় উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ। এই হিন্দুত্ববাদের মাধ্যমেই তো এটাকে তারা একত্র করে রেখেছে। জঙ্গিবাদ করতেছে, মানুষ হত্যা করতেছে, মসজিদ ধ্বংস করে দিচ্ছে, কিন্তু ইন্ডিয়া বিভক্ত হচ্ছে না। ইন্ডিয়া যে আদর্শ, যে কোর ভ্যালু, তাদের জন্য সেটা প্রযোজ্য। আমাদের কোর ভ্যালুটা কিন্তু ইসলাম। এই ইসলামকে যতদিন আপনি শক্তিশালী না করতে পারবেন এই দেশে, এই মূল্যবোধ যদি ঠিক, মূল্যবোধ পরিবর্তন করতে হলে, মানুষের চরিত্র পরিবর্তন করতে হলে ইসলাম ছাড়া উপায় নেই আমাদের। এই জিনিসটা আমাদের এই 15 বছরে হাসিনা শেষ করে দিয়ে গেছে। এখন পলিটিশিয়ানরা মিথ্যা কথা বলে, ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে, সাংবাদিকরা মিথ্যা কথা বলে, প্রফেসর মিথ্যা কথা বলে, শিক্ষক মিথ্যা কথা বলে। এই থেকে বের হয়ে যদি আপনি একটা আদর্শ দেশ গড়তে চান, আগে মানুষের মূল্যবোধটাকে উত্থান করাতে হবে, সঠিক পথে আনতে হবে। আর সামরিক বাহিনীকে আপনাকে দেশপ্রেমিক সামরিক বাহিনী হিসাবে শক্তিশালী ভাবে গঠন করে সিভিল মিলিটারি রিলেশনটা আরো সুদক্ষ করতে হবে। ইন্ডিয়া কোনোদিন এই দেশের দিকে আঙ্গুল তুলে তাকাতে পারবে না, ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরেকটা কথা ছিল, জি শেষ কথা। জি বলুন। মাহমুদ ভাই, সামরিক বাহিনীরই কিছু বিচ্ছিন্ন অফিসাররা আপনার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইন্ডিয়ার উস্কানিতে তারা নানা ধরনের কথা বলছে, সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলছে। এই যে আজকে আমি আপনার সাথে কথা বলেছি, এটা যখন প্রচার হবে দেখবেন কমপক্ষে 10-15 হাজার কমেন্টস করবে আমার বিরুদ্ধে আর আপনার বিরুদ্ধে। না, কিন্তু আজকে আপনি আর আমি তো অনেক খোলামেলা আলাপ করেছি সেনাবাহিনী সম্পর্কে। আমার মনে হয় হক সাহেব, এর আগে কোন মিডিয়াতে সেনাবাহিনী নিয়ে এত খোলামেলা আলাপ বোধহয় এর আগে আর হয় নাই। আপনার শুধু এতটুকু আপনার কাছ থেকে আমি আশ্বাস চাচ্ছি যে যারা দেশের বিরুদ্ধে কাজ করছে, দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করছে, সামরিক বাহিনীর রিটায়ার্ড অনেক অফিসার আছে, তারা না জেনে অথবা জেনে করছে। আর্মির নামে নানা দুর্নাম ছড়াচ্ছে, জেনারেল ওয়াকারুজ্জামানের নামে নানা দুর্নাম ছড়াচ্ছে, আমার নামে ছড়াচ্ছে। এই জিনিসগুলো, এই লোকগুলো যাতে মিডিয়ায় পাত্তা না পায়, তাহলে এই সিভিল মিলিটারি রিলেশনটা আরো বেশি শক্তিশালী হবে বলে আমি আশা করি। এই অনুরোধটা আপনার কাছে রাখলাম। বাট এটা তো আপনাদের সেনাবাহিনীর মধ্যে প্রবলেম, তো এটা আপনারা সলভ করতে পারছেন না কেন? আমরা করার চেষ্টা করছি, এবং আপনার সহযোগিতা দরকার। আমরা তো সবসময় সেনাবাহিনীর, তারা আমাদের ভাই, শক্তিশালী দেশপ্রেমিক সেনাবাহিনী আমরা দেখতে চাই। আমরা সবসময় সেটাই বলে এসেছি, আপনি সবসময় বলে আসছেন, আপনার লেখায়, আপনার কথায়, সেটা সবসময় আমরা অনুপ্রাণিত হয়েছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ কর্নেল হক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা সেনাবাহিনী সম্পর্কে প্রাণবন্ত আলোচনা শুনলেন। একটা বিষয়ে আমাদের সবারই একমত হওয়া প্রয়োজন, যে বিদেশি সাম্রাজ্যবাদ বা বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে যদি বাংলাদেশকে রুখে দাঁড়াতে হয়, যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হয়, তাহলে জনগণের সাথে সেনাবাহিনীর একতা অপরিহার্য। এবং সেনাবাহিনীরও যে ভুল ভ্রান্তিগুলি হয়েছে গত 15 বছরে, বিশেষ করে ফ্যাসিস্ট আমলে, সেই ভুল ভ্রান্তিগুলো তাদের স্বীকার করে নেওয়া উচিত। এবং সেই ভুল ভ্রান্তিগুলো স্বীকার করে নিয়ে জনগণের দিকে তাদের হাত প্রসারিত করা উচিত, যাতে করে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশের জনগণের যে ঐতিহাসিক সুসম্পর্ক ছিল সেটা ফিরে আসে। আমরা চাই যে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার তার সংস্কার কর্মসূচি এবং পরবর্তীতে গণতন্ত্রে অভিযাত্রার যে তাদের যে চ্যালেঞ্জ, এই কাজগুলোতে তারা সফল হোক। এবং এই কাজগুলোতে সফল হওয়ার জন্য সরকার, জনগণ এবং সেনাবাহিনীর ঐক্য কামনা করে আপনাদেরকে আবারও রমজানের শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই প্রোগ্রাম দেখবার জন্য আপনাদেরকে অসীম কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।